হারাধনবাবু বেশ আপ্যায়ন করেই পৃথ্বীরাজকে ওপরে নিয়ে যাচ্ছিলেন। মাস তিনেক আগে এই ফ্ল্যাটটায় নতুন পৃথ্বীরাজ সপরিবারে এসে বসবাস শুরু করার পর এটাই ওর পাড়াতে প্রথম নিমন্ত্রণ বাড়ি। ফাল্গুনের ভরা বিয়ের মরশুমে পাড়ার মেয়ে ঐশীর বিয়ে। ভাড়া নেওয়া বাড়িটার দোতলায় বিয়ের আয়োজন করা হয়েছে, আর একতলায় পেছন দিকে একটা বড় ফাঁকা জায়গা। সেখানেই নিমন্ত্রিতদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছেন হারাধনবাবু। বাড়িটার সামনে দিয়ে ভেতরে আসার চওড়া একটি রাস্তা। 10টা নয় 5টা নয়, একটি মাত্র মেয়ে ঐশীর বিয়ে, তাই আয়োজনে কোনো রকম ঘাটতি হতে দেননি হারাধনবাবু। কলকাতা শহরের একটা নামকরা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে ডেকে বিয়ের সমস্ত আয়োজনের দায়িত্ব তুলে দিয়েছেন তাদের হাতে। খরচপাতি না হয় পরে ভাবা যাবে, কিন্তু ওনার সাফ কথা, বিয়ের সবকিছু আয়োজন একেবারে সেরা হতে হবে। লোকে যেন দেখে গর্ব করে বলতে পারে, আহা, একেই বলে বিয়ে। এমনিতে হারাধনবাবু সরকারি কর্মচারী ছিলেন, রিটায়ারমেন্টও হয়েছে সরকারি বেশ বড় একটা পদ থেকে। ফলে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির টাকা মিলিয়ে মন্দ টাকা পকেটে আসেনি। সাথে সাথে মেয়ে ঐশীরও জমানো টাকা থেকে বেশ অনেকটাই খরচা করার দায়িত্ব নিয়েছে। ওর মায়ের ফেলে যাওয়া বিউটি পার্লারটা এখন ঐশী চালায়। কলকাতার যাদবপুরের মতো জায়গায় এতদিনের পুরনো একটা বিউটি পার্লার থাকলে যা হয়, বিশেষ করে বিয়ে শাদির মরশুমে খাটনির সাথে সাথে আমদানিও কিছু কম হয় না। যদিও এইসব ব্যাপারগুলো পৃথ্বীরাজ জানে, তাও হারাধনবাবু নিজের মনের মতো করে ওকে আবারও বলে চলেছিলেন, বুঝলে বাবা পৃথ্বীরাজ, বছর খানেক ধরে ঐশীর জন্য পাত্র দেখা হলেও মনের মতো পাত্র ঠিক পাওয়া যাচ্ছিল না। তা তুমি বলো না, আজকের যুগে চারপাশে যা শুরু হয়েছে, তাতে করে একটা সরকারি চাকরি করা উপযুক্ত পাত্র খুঁজে পাওয়া কি মুখের কথা বলো দেখিনি? আর আমার মেয়েকে তো আর যাত্রার গলায় ঝুলিয়েও দেওয়া যায় না, তাই না? হারাধনবাবুর কথা শুনে মনে মনে পৃথ্বীরাজ বেশ খুশি হলেও তাকে মুখের উপরে কিছু জবাব দেয় না। তার কারণ, যারাই হারাধনবাবুকে চেনেন তারা জানেন মানুষটা এই রকম। ওনাকে গভীর চিন্তায় পড়ে যেতে কেউ কোনোদিন দেখেনি। সব সময় ওনার মুখে হাসি লেগে থাকে, আর প্রয়োজনের তুলনায় একটু বেশি কথা বলেন ভদ্রলোক। তবে সকলেই জানে হারাধনবাবু কখনো কাউকে মনে দুঃখ দেওয়ার জন্য কোনো কথা বলে না, বরং উনি ওই রকমই, কোনো একটা সামান্য সুযোগ পেলেই হলো। আসলে ওনার মেয়ে ঐশী সম্পর্কে ওনার মনে একটা খুব গর্বের জায়গা রয়েছে, আর সময় সুযোগ পেলে সেটারই বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলেন নিজেকে নিমন্ত্রণ না করতে পেরে। আর সেটা পৃথ্বীরাজ খুব ভালো করে জানে বলেই হেসে উত্তর দেয়, হ্যাঁ সে তো বটেই, আপনার মেয়ে সত্যি আমাদের পাড়ার এক গর্ব। তবেই বলো বাবা, তোমার মতো এত বিচক্ষণ একজন মানুষ যখন একবার কি কথাটা স্বীকার করে নিচ্ছে, তখন আমি নিশ্চিত তোকে বড় করে তোলায় আমার কোনো ভুল হয়ে যায়নি। না 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 না, এই কি বলছেন দাদা? আচ্ছা, আমাদের হবু জামাই কি করে? মানে আপনার পছন্দ অনুসারে সেও যে সরকারি চাকুরে, সেটা তো আমি আন্দাজ করতেই পারছি, কিন্তু কোন ডিপার্টমেন্টে সে আছে? হ্যাঁ বাবা, তা তুমি একটা কথার মতো কথা বলেছো বটে। আমি ঐশীকে বলে দিয়েছিলাম, যদি নিজের পছন্দ মতন ছেলে ঠিক করো তাহলে আমার কোনো আপত্তি নেই, শুধু ছেলে যেন সরকারি চাকরি করে আর উচ্চপদস্থ কোনো অফিসার হয়। বুঝলে, মেয়ে আমার কথা রেখেছে, আর আমি যখন শুনলাম মেয়ে আমার কথা মতোই ছেলে পছন্দ করেছে, তখন আর আমি কোনো দ্বিমত করিনি। বুঝলে? হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু ছেলে কোথায় চাকরি করে সেটা বললেন না তো। ওই তো বলো না, ওই স্বাস্থ্য দপ্তর না কোথায় যেন একটা, খুব বড় সড়ই কোনো অফিসার হবে। আসলে কি জানো তো, সরকারি অফিসার শুনে আমি আর সেভাবে কিছু জিজ্ঞাসাও করিনি। এই তো দেখো না, মেয়েটা কেমন তিল তিল করে বড় হয়ে বিয়ের যোগ্য হয়ে গেল। আজ বাদে কাল বিয়ে হয়ে পরের বাড়ি চলে যাবে। হারাধনদা, উপর থেকে কারো চিৎকারের শব্দ কানে এলো বলে মনে হলো যেন। একবার গিয়ে দেখি, চলুন তো। চিৎকার?
না না, আবার চিৎকার আর কে করবে? ওপরেই তো বিয়ের আয়োজন, আর বিয়ের কাজ শুরুও হয়ে গেছে। ঐশীর ভাই বোনেরা, বন্ধু বান্ধবরা আনন্দে হুল্লোড় করছে, হয়তো তুমি সেরকমই কোনো শব্দ শুনেছ। না হলে বিয়ের এরকম শুভ অনুষ্ঠানে চিৎকারই বার কে করবে? হারাধন বাবুর কথায় পৃথ্বীরাজ কিছু না বললেও ও কিন্তু হারাধন বাবুর যুক্তিটা কিছুতেই বিশ্বাস করতে পারে না। পৃথ্বীরাজ নিশ্চিত কোনো একটা ভয়ঙ্কর চিৎকারের শব্দ ও শুনতে পেয়েছে, আর সেটা জানানোর জন্যই কোনো একজন লোক প্রায় পড়ি কি মরি করে ছুটে সিঁড়ি দিয়ে নেমে এলেন হারাধন বাবুর দিকে। এ কি রে রতন, এইভাবে ছুটছিস কেন? কি হয়েছে? আপনাকে আপনাকে খুঁজতে যাচ্ছিলাম বাবু। দেখবেন চলুন, কি সর্বনাশ হয়েছে। জামাই বাবা জীবন মারা গেছেন, সুইসাইড কেস। রতনের কথা শুনে হারাধন বাবু একেবারে পাথরের মতো স্থবির হয়ে যান। কয়েক মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে কাঁপা গলায় বলে ওঠেন, কি বলছিস রে তুই রতন? জামাই বাবা জীবন সুইসাইড করেছে? মানে? হ্যাঁ বাবু, কে দেখবেন চলুন না। জামাই বাবুর দেহ এখনো বাথরুমের মেঝেতে পড়ে আছে। হাতের শিরাটা কাটা, সারা বাথরুম রক্তে ভেসে যাচ্ছে। এই মুহূর্তে একটাও কথা না বাড়িয়ে পৃথ্বীরাজ প্রায় ছুটে দোতলায় উঠে বাথরুমের দিকে এগিয়ে যায়। এদিকে তখন প্রায় 30 লোক জটলা করে দাঁড়িয়ে রয়েছে সেখানে। তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে পৃথ্বীরাজ সবার সামনে এগিয়ে যায়, আর গিয়ে দেখে রতনের কথাই একদম সঠিক। একজন শৌখিন পাঞ্জাবি পরা অল্প বয়সী ছেলে মাটিতে উপুর হয়ে পড়ে আছে, আর ছেলেটার ডান হাতের শিরাটা কাটা, সেখান থেকে তখনও রক্ত বেরিয়ে যাচ্ছে। পৃথ্বীরাজ এক ছুটে ছেলেটার কাছে এগিয়ে গিয়ে ওর মাথাটা তুলে ওর নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে কিনা পরীক্ষা করে দেখে, কিন্তু সেক্ষেত্রে বিশেষ সুবিধে হয় না। পৃথ্বীরাজ সেখানে পৌঁছবার আগেই ছেলেটি মারা গেছে। তবে ছেলেটিকে সোজা করতেই ওই ছেলেটার মুখটা দেখে চমকে ওঠে পৃথ্বীরাজ। এ ছেলেটাকেও চেনে। এদিকে ততক্ষণে সেখানে হারাধন বাবু এবং বরপক্ষের প্রায় সমস্ত লোকজন যারা বিয়ের জন্য ওদের বাড়িতে এসেছিলেন সকলেই এখানে পৌঁছায়। একটা তুমুল হট্টগোলের পরিস্থিতি সেখানে তৈরি হয়। হারাধন বাবু, আপনি এখানে লোকাল থানায় ফোন করে ব্যাপারটা জানান। আশা করি ছেলের বাড়ির লোকজন এখানেই আছে, তবে পুলিশ এসে মৃতদেহ নিয়ে যাওয়ার আগে ওকে কেউ স্পর্শ করবে না। মানছি পরিস্থিতিটা অত্যন্ত অপ্রীতিকর এবং দুঃখজনক, কিন্তু মনে রাখবেন এটা একটা অস্বাভাবিক মৃত্যু, আর এটা যে সুইসাইড সেটা বলবারও এখনো সময় আসেনি। সেক্ষেত্রে আইনকে তার তদন্ত করতে সাহায্য করবেন। এ কি বলছো বাবা? আমাদের বাড়িতে খুন? বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন হয়ে গেছে, বিয়ের কাজকর্ম চলছিল, এই অবস্থায় কেউ কাউকে খুন করতে পারে নাকি? আমি কিচ্ছু বলিনি হারাধন বাবু, যা বলছে সবটাই পরিস্থিতি, আর সেটা আমার মতো আপনিও নিজের চোখে দেখতে পাচ্ছেন। তাই এক্ষেত্রে আমাদের আবেগের থেকে বেশি যুক্তি দিয়ে ব্যাপারটা ভাবতে হবে। বলে যাবেন না, যদি এটা সত্যি একটা খুন হয় তাহলে খুনি আপনাদের বাড়িতে এই মুহূর্তে সকলের মধ্যে মিশে রয়েছে। কিন্তু বাবা, জামাই তো সুইসাইডও করতে পারে। ওকে যে খুন করা হয়েছে সেটা তুমি কি করে নিশ্চিত হয়ে বলছো? আমি কিছুই নিশ্চিত হয়ে বলিনি দাদা, আমি শুধু সম্ভাবনার কথা বলেছি। তদন্ত সম্পূর্ণ না হলে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাবে না। আচ্ছা, একটা ব্যাপার আপনি আমায় বলুন তো, এই মুহূর্তে তো বিয়ের আয়োজন চলছিল, সেখান থেকে আপনাদের জামাই এই বাথরুমে এলো কি করে? হ্যাঁ বাবা, তাই তো। সবে মাত্র ছাজনা তলায় শুভ দৃষ্টি হয়েছে, এরপরই মালা বদল হবে। আমি সেইভাবেই সবকিছু জোগাড় করছিলাম, ঠাকুরমশাই মন্ত্রও পড়ছিলেন। হঠাৎ করেই আমরা খেয়াল করে দেখি জামাই বাবা জীবন যেন কেমন একটা অস্বস্তি অনুভব করছে, বেশ ঘামও হচ্ছে ওর। আমরা ভাবলাম এই বিয়ের জন্য নানা উপাচারে সারাদিন হয়তো ধকল গেছে, তার উপর হয়তো এই ভিডিও ক্যামেরার আলোয় রোহনের কষ্ট হচ্ছে। দেখো, এখানে এত কিছুর মধ্যে একটু আধটু ঘাম সবারই হয়,
কিন্তু রোহন যেন মাত্রাতিরিক্ত রকমের অস্বস্তি অনুভব করছিল। তখন আমি বললাম বাথরুম থেকে গিয়ে একটু ঘাড়ে মাথায় জল দিয়ে আসতে। দেখো, আমি মানছি সমস্ত উপাচার প্রয়োজন, কিন্তু সব কিছুর মধ্যে মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে সেটা কি ভালো বলো? আর রোহন বাথরুমে ঢুকে গেল। আমি একটা কাজে একতলায় গিয়েছিলাম, আর তখনই তো তোমার সাথে আমার দেখা হলো। আচ্ছা, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি এই ব্যাপারটা নিয়ে একটু পরে আপনাদের সঙ্গে কথা বলছি। আমাকে আমার অফিসে একটা দরকারি ফোন করতে হবে, আমি সেটা মিটিয়ে আসছি। এই কথা বলে পৃথ্বীরাজ ভিড় কাটিয়ে একটু ফাঁকা জায়গায় বেরিয়ে আসে। সেখানে উপস্থিত সকলেই অত্যন্ত উদ্বিগ্ন হয়ে রোহনের এই অস্বাভাবিক মৃত্যু নিয়েই কথাবার্তা বলছে। আর তাদেরই একজনকে পৃথ্বীরাজ জিজ্ঞেস করে নেয়, আচ্ছা, জামাইয়ের নাম কি? আগে রোহন সেনগুপ্ত। আর কোনো কথা না বাড়িয়ে পৃথ্বীরাজ ব্যালকনিতে বেরিয়ে আসে। ফোন করে ওর এক অফিসের বন্ধু প্রলয়কে, সিনিয়র ইন্সপেক্টর, ক্রাইম ব্রাঞ্চ। হ্যালো। আরে পৃথ্বীরাজ জি, বল হঠাৎ আমাকে কি মনে করে? একটা ভীষণ জরুরি দরকারে তোমাকে ফোন করছি। গত সপ্তাহে যখন তোমার কাছে আমি গিয়েছিলাম তখন তুমি একটা কেস নিয়ে ব্যস্ত ছিলে, তোমার মনে আছে? গত সপ্তাহে? কোন কেসটা বলতো? আরে ওই তো, সরকারি হসপিটাল থেকে ওষুধের চোরাচালানকারীর একটা জাল চক্রকে ধরার জন্য স্বাস্থ্য দপ্তরে কয়েকজন আধিকারিককেও তোমার থানায় তুমি ডেকে পাঠিয়েছিলে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। দেখ, আমি নিশ্চিত ওই দুইজন সরকারি অফিসারকে যে আমি ডেকে জানিয়েছিলাম তারাই সরাসরি এই চক্রটার সঙ্গে যুক্ত। কিন্তু এত সুন্দর আটঘাট বেঁধে ওরা কাজগুলো করেছে যে কোনো প্রমাণ ছাড়েনি, তাই ওদের ধরতে পারলাম না। কিন্তু আজ হঠাৎ করে তুই ওদের কথা জিজ্ঞাসা করছিস কেন? দরকার আছে প্রলয়দা। আচ্ছা, একটু মনে করে বলো তো, ওই দুইজন লোকের মধ্যে কারোর নাম কি রোহন সেনগুপ্ত ছিল? হ্যাঁ ছিল তো। ছেলেটার বয়স বেশি নয়, বড় জোর ওই 28-29 হবে। আমার ধারণা ওই ছেলেটা ওই দলটার লিঙ্ক প্যানের কাজ করত। কিন্তু ওই যে বললাম, ওরা কোনো প্রমাণ রাখেনি। কিন্তু তুই এই রোহন সেনগুপ্তকে কোথায় পেলি? তোকেও কি এই কেসটার ব্যাপারে হেড অফিস থেকে ফোন করেছে নাকি? আরে না না, আমি জাস্ট আজকে একটা সিম্পল আমাদের পাড়ার একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রিত হয়ে এসেছিলাম। সেখানে এসে একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে পড়েছি। বিয়ে চলাকালীন বর খুন হয়েছে, আর আমি যদি খুব ভুল না করি তবে এই ছেলেটি সেই রোহন সেনগুপ্ত যাকে আমি সেদিন তোমার থানায় দেখেছিলাম। কি বলছিস পৃথ্বীরাজ? রোহন সেনগুপ্ত খুন হয়েছে? দেখো, খুনি যে হয়েছে এই কথা আমি এখনই বলছি না, তবে লোকটার মৃত্যুটা অস্বাভাবিক, আর আমি মোটামুটি নিশ্চিত লোকটা খুনই হয়েছে। ঠিক আছে প্রলয়দা, আমি এখন রাখছি, বুঝলে? বুঝতেই পারছো বিয়ে বাড়িতে কি হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়েছে। আমি ব্যাপারটা একটু সামলে তোমাকে রাতের দিকে ফোন করছি, কেমন? এই কথা বলে ফোনটা কেটে দেয় পৃথ্বীরাজ। আবার ফিরে আসে ছাদনাতলার কাছে। ঐশী, ওর দিদি আর ওর এক অতি পরিচিত বান্ধবী তখন ঘরের মধ্যে বসে। পৃথ্বীরাজ ধীর পায়ে এগিয়ে যায় ঐশীর দিকে। মেয়েটা একেবারে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। কিছুটা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা ছিল যদিও, তবু মানসিকভাবে ওকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যেই পৃথ্বীরাজ এগিয়ে গিয়ে বলে, ঐশী, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। সত্যি এরকম ঘটনা যে ঘটতে পারে আমার সে ব্যাপারে বিন্দু মাত্র ধারণা ছিল না। হ্যাঁ সেটাই, কার আর এ ব্যাপারে আগে থেকে কোনো ধারণা থাকবে বলুন তো? আচ্ছা, আপনি তো সেই বিখ্যাত গোয়েন্দা পৃথ্বীরাজ বন্দ্যোপাধ্যায়, তাই না? হ্যাঁ, পরিচয়টা ঠিকই দিয়েছেন, তবে বিখ্যাত কিনা সেটা বলতে পারবো না। আর এই পরিস্থিতিতে এই সমস্ত আলোচনা করা খুবই বৃথা। তবে আইনকে তো আইনের পথে থেকে তদন্ত করতেই হবে, আর সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমার বিশেষভাবে প্রয়োজন। কিন্তু আপনি তো একজন প্রাইভেট গোয়েন্দা। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কেসের ব্যাপারে নিজে থেকে বলে তবেই আপনি সেই কেসটা নিতে পারেন, কিন্তু এক্ষেত্রে কি কেউ আপনাকে তদন্ত করতে বলেছে? মেয়েটির ঝাঁঝালো কথা শুনে পৃথ্বীরাজ কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তারপর বলে, আপনার কথা একদম সঠিক। তদন্ত করার দায়িত্ব আমাকে কেউ নিজে থেকে না দিলে সেখানে আমি জড়িয়ে পড়তে পারি না। তবে যেহেতু এটা একটা অস্বাভাবিক মৃত্যু, তাই পুলিশ এটা তদন্ত অবশ্যই করবে।
আর কাকতালীয়ভাবে হলেও যেহেতু আমি এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছি, তাই আপনাদের এই কথা বললাম। ও, সে কথাই বলুন। পুলিশ আসার আগে অবধি আপনি যা যা এখানে দেখতে পাচ্ছেন সেগুলো পুলিশকে জানাবেন, এটাই তো? ধরে নিন তাই। পৌলমী, কি সমস্ত উল্টোপাল্টা কথা বলছো ওনার সাথে? দেখো, ঘটনাটা এমন ভাবে ঘটে গেল যে কারোরই মাথার ঠিক নেই। তুমি আর উল্টোপাল্টা কথা বলে জটিলতা তৈরি করো না। নমস্কার পৃথ্বীরাজ বাবু, আপনি ওর কথায় কিছু মাইন্ড করবেন না। আর আগে পরিচয় করে নি, আমার নাম কাকলি দে। আমি সম্পর্কে ঐশীর মাস্তুতো বোন। আমার বহরমপুরে বিয়ে হয়েছে। আর ও পৌলমী ঐশীর কলেজের বান্ধবী। ও নার্সিং নিয়ে পড়াশোনা করছে। ঐশীর বিয়ে ঠিক হওয়ার সময় থেকেই আমরা ওকে বলে রেখেছিলাম যে বিয়ের 3 দিন আমাদের এখানেই থাকতে হবে। জানেন পৃথ্বীরাজ বাবু, আমাদের পরিবারে এটা বেশ অনেক দিন পর একটা বিয়ে হচ্ছে, তাই আমরা সকলেই ভেবে রেখেছিলাম যে খুব আনন্দ হই হুল্লোড় করব। সেই মতো সবকিছু পরিকল্পনা করা ছিল, কিন্তু কোত্থেকে যে কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারলাম না। সত্যি ঘটনাটা অত্যন্তই দুঃখজনক। আচ্ছা ঐশী, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ পৃথ্বীরাজ দা, বলুন না কি জানতে চান। যদি আপনার মনে হয় রোহানের এই মৃত্যুটা সুইসাইড নয়, খুন, তবে আমি আপনাকে বলছি আপনি আপনার মতো তদন্ত করুন, আর সেই তদন্তের পরিণাম যা বেরোবে সেটা গ্রহণ করতেই আমি বাধ্য। আচ্ছা, সে না হয় হলো, কিন্তু একটা কথা বলো তো, তোমার বাবা বলছিলেন শুভদৃষ্টি হওয়ার পর থেকেই রোহন ছাদনাতলাতেই খুব অসুস্থ হয়ে পড়েছিল। সেই মুহূর্তে তুমি তো একেবারে ওর সামনে ছিলে, তুমি এরকম কিছু লক্ষ্য করেছো? হ্যাঁ, আসলে দেখুন, বিয়ের এসব সাজ পোশাক, সোলার মুকুট, টোপর পরে আমার এমনিতেই খুব গরম করছিল আর ভীষণ ঘামও হচ্ছে। আর সত্যি রোহনও ভয়ঙ্কর ভাবে ঘামছিল। ওর চোখ মুখের দৃষ্টি যেন কেমন একটা ঘোলাটে মনে হয়েছিল আমার। আর আমার বাবা ওটা দেখি ওকে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসতে বলে, কিন্তু সেখানে যে এমন একটা কাণ্ড ঘটবে আমি সত্যি বুঝতে পারিনি। আচ্ছা, রোহন কি ছাদনাতলা থেকে বাথরুম পর্যন্ত একাই গিয়েছিল, নাকি ওর সঙ্গে কেউ ছিল? হ্যাঁ, ওর এক ভাই এসেছে বরের গাড়িতে, ওই প্রতিটা মুহূর্ত ওর সাথেই ছিল। সেই ছেলেটাই রোহনের সঙ্গে বাথরুমের দরজা পর্যন্ত এগিয়ে যায়। আচ্ছা, রোহনের ভাইয়ের নাম কি? আমি খুব একটা নিশ্চিত করে জানি না, তবে খুব সম্ভবত আকাশ। আমি কয়েকবার রোহনকে ওর নাম ধরে ডাকতে শুনেছি। আসলে রোহনের থেকে যতটা আমি জানতে পেরেছি তাতে নাকি ওদের মনের বড় মিল, সেজন্যই আকাশ রোহনের সবসময় কাছাকাছি থাকছিল। আর একটা কথা বল, তুমি রোহনকে কতদিন ধরে চেনো? আমার সঙ্গে পরিচয় ওই 8 মাস আগে। তবে যদি বলেন ভালো করে কথাবার্তা বলা, সেটাই মাস 3। ওর সাথে তোমার পরিচয় কিভাবে হয়েছিল? দেখুন পৃথ্বীরাজদা, সেটা হয়েছিল একটা কমন ফ্রেন্ডের মাধ্যমে। এই যে পৌলমীকে দেখছেন, ওর সাথে যে ছেলেটির বিয়ে হওয়ার কথা আছে, সে আর রোহন বন্ধু। আমরা একটা ছোটখাটো পিকনিক অ্যারেঞ্জ করেছিলাম ওই গত বছর ডিসেম্বরে। সেখানেই পৌলমীর বন্ধু হিসেবে আমি গিয়েছিলাম, আর ওর উডবি হাজবেন্ডের বন্ধু হিসেবে রোহন এসেছিল। তখনই পরিচয় হয়েছিল। এই অবধি বলার পর পৃথ্বীরাজ শুনতে পায় বাইরে পুলিশ এসছে, তাই ঐশী থেকে বিদায় নিয়ে ও চলে আসে লোকাল থানার ইন্সপেক্টর রুদ্রর কাছে। রুদ্র তখন রোহনের দেহটা ময়না তদন্তে পাঠাবার ব্যবস্থা করছে, আর উল্টো দিকে রোহনের বাড়ির লোকজন, বিশেষ করে ওর বাবা মার সাথে কথা বলে ওনাদের একটা মৌখিক সম্মতি নেওয়ার চেষ্টা করছে। তারপর থানায় ফিরে অফিসিয়াল প্রসিডিং যেমন আছে তেমন চলবে। তবে ওনাদের কথা বলার মাঝেই রুদ্রকে ডেকে নিয়ে কয়েকটা প্রয়োজনীয় ইনফরমেশন ওকে দিয়ে পৃথ্বীরাজ তখনকার মতো বিয়েবাড়ি থেকে বের হয়ে যায়। হাত ঘড়িতে সময় দেখে রাত তখন প্রায় 9:40। কিরে, তোকে কেউ দেখতে পায়নি তো? না বাবু, কেউ দেখতে পায়নি। আপনি যেমনটা শিখিয়ে দিয়েছিলেন সেই রকমটাই করেছি। রোহন দাদাবাবু, এই রোহন সেনগুপ্ত বাবু আমাকে পাঠিয়েছে ফাইলপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য।
আর রোহন দাদাবাবুর নাম শুনে দারোয়ান বেটার তো একেবারে ভিড়মি খাওয়ার অবস্থা। আমাকে কতবার স্যালুট মারলো জানেন? আমার কিন্তু বেশ ভালো লাগছিল। ঠিক আছে, এবার এই ফাইলগুলো গাড়িতে রেখে তুই বাড়ি চলে যা। আর এই ফাইলগুলো যে আমি তোকে আনতে বলেছিলাম সে কথা কাউকে বলবি না। আসলে কি জানিস তো, হসপিটালে খুব বাজে কিছু লোকেদের একটা চক্র চলছে। রোহন আর আমি সেই চক্রটাকে ধরবার জন্য এই সমস্ত নথিপত্রগুলো নিজেদের কাছে নিয়ে গিয়ে রাখছি। তুই আবার বাইরের লোকেদের এসব কথা কিন্তু বলবি না। কি যে বলেন বাবু, আপনারা যখন একটা এত বড় কাজ করছেন তখন আমি আপনাদের এই একটা ছোট্ট কথা পেটে চিপে রাখতে পারবো না? ঠিক পারবো। ও আপনি কিছু ভাববেন না দাদাবাবু, এই সমস্ত ফাইলের কথা ওই কিছু দেখেও নি, জানেও না। ঠিক আছে, তুই তাহলে বাড়ি চলে যা। পারবি তো যেতে? অনেক রাত হয়ে গেছে কিন্তু। কি যে বলেন দাদাবাবু, আমি এইখানেই ছোট থেকে বড় হয়েছি। এই হাসপাতালের অলিগলি সব আমার মুখস্থ। যদি আমার চোখ বেঁধেও দেন তাহলেও আমি ঠিক রাস্তা চিনে বাড়ি চলে যেতে পারবো। ও আপনি কিছু ভাববেন না। হরি খুব সামান্য একজন গ্রুপ ডি এর কর্মী, হাসপাতালেরই কার্ডিওলজি ডিপার্টমেন্টেও কাজ করে। আর ওর সাহেবের কাছে এই রোহন দাদাবাবু আর মলয় দাদাবাবু প্রায়শই আসেন বলে কথায় কথায় ওর সঙ্গে পরিচয়। আর পরে পরে একটা সুখ্যাতি তৈরি হয়ে গেছে। প্রতিটা ফাইল অফিস লকার থেকে বের করে এনে ওদের হাতে দেওয়ার জন্য 200 টাকা করে ও পায়। তাই আজ যখন মলয় এসে ওকে বলে কয়েকটা গুরুত্বপূর্ণ ফাইল এনে দেওয়ার জন্য, যেগুলো নাকি ওদের সেই দুষ্ট চক্রের ধরার কাজে লাগবে, তখন বিন্দুমাত্র প্রশ্ন না করে হরি সেগুলো এনে দেয়। তবে ফাইল রুমের দারোয়ান শিবপ্রসাদ ওর দিকে একটু সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিল। সাধারণত এত রাতে এই ফাইলগুলো হরি কোথায় নিয়ে যাচ্ছে সেটাই ছিল ওর জিজ্ঞাস্য। তারপর রোহন সেনগুপ্তর নাম করতে শিবপ্রসাদ ওকে কিছু না বললেও ওর মন থেকে সন্দেহটা একেবারেই দূর হয়নি। সেটা হরি বুঝতে না পারলেও মলয় ঠিকই বুঝতে পারে। মলয় একটু দূরে গাড়িতে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা লক্ষ্য করছিল। আর তারপরেই গাড়িতে ওই ফাইলগুলো রেখে হরি ওর বাড়ির পথে এগিয়ে গেলে মলয় আবার ফিরে আসে শিবপ্রসাদের কাছে। হরি যদি বোকার মতো রোহনের নামটা না করে অন্যভাবে ব্যাপারটা ম্যানেজ করতে পারত, তাহলে মলয়কে আর ফিরে আসতে হতো না। মলয় এসে দেখে শিবপ্রসাদ তখন ওর টুলে বেশ আরাম করে বসে দু হাতে খৈনি মুলছে। মলয়কে দেখে উঠে দাঁড়িয়ে স্যালিউট জানায় শিবপ্রসাদ। अच्छा शिवप्रसाद, আমার একটা ছোট উপকার করতে পারবে? জি সাহেব, आप बोलिए ना क्या करना है। না না, সেরকম কিছু নয়। আসলে অফিস থেকে বেরোতে এত দেরি হয়ে গেল তো, আর গাড়ি চালিয়েও পৌঁছতে প্রায় আরও 1 ঘন্টা লাগবে। ওই আমার গাড়িতে জলের বোতলটা রাখা আছে, বোতলটা একটুও জল নেই দেখো। তুমি যদি একটু জলটা ভরে দাও তাহলে একটু খুব উপকার হতো আর কি। কি বলছেন সাহেব, ये तो আমার ডিউটি আছে, আমি এখনই ভরে আনছি। এই কথা বলে শিবপ্রসাদ মলয়ের জলের বোতলটা নিয়ে অফিস ঘরের ভেতরে ঢুকে গেলে মলয় শিবপ্রসাদের টেবিলের পাশে রাখা ওর জলের বোতলটা হাতে নিয়ে দুবার নাড়াচাড়া করে দেখে। আর মিনিট 2-3 মধ্যে শিবপ্রসাদ ফিরে এলে মলয় ওর জল ভর্তি বোতলটা নিয়ে গাড়িতে চেপে রওনা হয়ে যায়। তবে যাওয়ার আগে শিবপ্রসাদকে ধন্যবাদ জানাতে কিন্তু ভোলে না। আর মলয়ের মহানুভবতায় এরকম মুগ্ধ হয়ে শিবপ্রসাদও ওর কম্পাউন্ডের গেট পর্যন্ত হেঁটে আসে গাড়ির পেছন পেছনে। আবার তারপর ফিরে যায় ওর টেবিলে, নিজের বোতলটা খুলে 2 ঢোক জল গলায় ঢেলে বোতলটা চিপি বন্ধ করে ডেস্কের তলায় ঢুকিয়ে রাখে। আর তারপর আবার মন দেয় ওর খৈনিতে। তবে মিনিট 2 সময় পাওয়ার পরেই চোখের সামনেটা কেমন যেন একটা ঘোর অন্ধকার নেমে আসে শিবপ্রসাদের। বুকের ভেতর একটা অসহ্য যন্ত্রণা শুরু হয়। ও বুঝতে পারে ও আর দম নিতে পারছে না, যেন ওর বুকের ওপরে একটা বিরাট ভারী পাথর চাপানো। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসে ওর। এভাবে আরো মিনিট খানেক লড়াই করলেও আর পারে না ডকুমেন্ট রুমের দারোয়ান শিবপ্রসাদ।
কয়েকবার ছটফট করে উঠেই স্তব্ধ হয়ে যায় ওর শরীরটা, আর ও হার মানতে বাধ্য হয় ভগবানের ভেগধারী এক শয়তানের ধূর্ত বুদ্ধির কাছে। কি ব্যাপার পৃথ্বীরাজ, হঠাৎ এত সকাল সকাল থানায়, কি ব্যাপার? আরে দাদা, আমাদের প্রয়োজন মানে তো সেই চোর ছ্যাঁচোর খুনিদের সুলুক সন্ধান খোঁজ করা, তাই ধরে নাও সেই রকমই একটা কাজে এসছি। বল, তোর কাজে আমি কি হেল্প করতে পারি? আচ্ছা, প্রথমে আমাকে একটা ইনফরমেশন দাও তো। তুমি তো ওই রোহন সেনগুপ্ত আর ওর বন্ধু মলয় সেনকে 2-3 বার ডেকেছিলে এখানে, তাই না? আচ্ছা, এই রোহন সেনগুপ্ত কি ডান হাতি না বাম হাতি, তোমার মনে আছে? দেখ, যতদূর মনে হচ্ছে ও স্বাভাবিকভাবেই ডান হাতি, কারণ যদি ও বাঁ হাতি হতো তবে সেটা আমার নিশ্চিতভাবেই মনে থাকতো। তার মানে রোহন সেনগুপ্ত ডান হাতি। আচ্ছা, একটা মানুষ বিয়ের পিঁড়ি থেকে উঠে যদি সুইসাইড করতে যায়ও, তাহলে সে বাঁ হাত দিয়ে নিজের ডান হাতের শিরা কিভাবে কাটতে পারে বলে তোমার মনে হয়? বুঝতে পেরেছি, এই কারণেই তুই রোহন সেনগুপ্তর মৃত্যুটাকে সুইসাইড না বলে খুন বলতে চাইছিস, তাই তো? তোর যুক্তি একদম সঠিক। সাধারণত ডান হাতি লোক ডান হাত দিয়ে নিজের বাঁ হাতের শিরা কাটতে পারে। আচ্ছা, এটা সুইসাইড হোক বা মার্ডার, যে ওয়েপনটা দিয়ে শিরা কাটা হয়েছে সেটা কি পাওয়া গেছে? ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে দিয়ে সেটা চেক করালেই তো বোঝা যাবে। হ্যাঁ, পাওয়া গেছে। সেটা একটা খুবই সামান্য ফল কাটার ছুরি, তবে তাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। তাই যদি ডান হাত বা বাম হাতের দ্বন্দ্বে নাও যাই, আমি এটা নিশ্চিত প্রথমে গ্লাভস পরে রোহন নিজের হাতে শিরা কেটে তারপর সেই গ্লাভস মরে যাওয়ার আগে আবার লুকিয়ে ফেলেছে। এটা আমি ঠিক মেনে নিতে পারছি না, কিন্তু ওই ছুরিটা দিয়েই যে রোহনের হাতের শিরা কাটা হয়েছে সেইটা আমি নিশ্চিত, কারণ তাতে লেগে থাকা রক্তের ছিটে রোহনের রক্তের সাথে মিলে যাচ্ছে। কিন্তু এবার প্রশ্ন হলো, সেটা করলো কে আর কেন? আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু তুই আমার কাছ থেকে কি চাস সেটা বল। আমাকে একটা কথা বলো, ওদের যে কারণে তুমি ডেকে পাঠিয়েছিলে সেই কেসটা কি? দেখ, তোকে যদি পুরো কেসটা সামারি করে বলি, সেটা হলো পি সেন মেডিকেল কলেজের কার্ডিওলজি ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বেশ কিছুদিন আগে একটা অভিযোগ করেছিলেন সেখানে ঘটে চলা একটা দুর্নীতি চক্রের ব্যাপারে। সেই প্রফেসর অভিযোগ করেন, ওই কার্ডিওলজি ডিপার্টমেন্টের সরকারি টাকায় যে সমস্ত ওষুধ এবং যন্ত্রপাতি আসছে সেগুলো সবকিছু চোরা পথে বাইরে পাচার হয়ে যাচ্ছে। তার জায়গায় কিছু জাল ভুয়ো ওষুধ এবং বিকল ইনস্ট্রুমেন্টস এর পার্টস সেখানে পৌঁছে যাচ্ছে চোরা পথে। আসলে ওনার মূল অভিযোগটা ছিল কার্ডিওলজি ডিপার্টমেন্টের হেড ডক্টর অমলেশ মজুমদারের বিরুদ্ধে। ওনার মদতেই নাকি এসব হচ্ছে। আর বার কয়েক উনি চিঠি দেওয়ার পর স্বাস্থ্য দপ্তর থেকে ডক্টর অমলেশ মজুমদারের বিরুদ্ধে তদন্ত শুরু হয় গোটা ব্যাপারটা জানার জন্য। একটা তদন্ত কমিশন তৈরি হয়, যেখানে ছিল এই রোহন সেনগুপ্ত আর মলয় সেন নামে 2 আধিকারিক। প্রায় বছর খানেক পরে ওরা একটা তদন্ত রিপোর্ট জমা দেয়, যাতে দেখা যায় যে এই সমস্ত অভিযোগ মিথ্যে। সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাকি ঈর্ষাবশত ডক্টর মজুমদারকে অসম্মানিত করার জন্য এই অভিযোগ করেছিলেন, যেটা সম্পূর্ণটাই ভিত্তিহীন। এখন মজার ব্যাপার হলো, এদের দুজনের রিপোর্টে এই ডিপার্টমেন্ট ক্লিন চিট না পেলেও ওদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ক্লিন চিট পেয়ে গেলেই তিনি বেশ কিছু ফৌজদারি অভিযোগ আনেন সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বিরুদ্ধে। সাথে মানহানির মামলা তো ছিলই। বলতে পারা যায় সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যারকে একেবারে জেরবার করে তুলেছিলেন ডক্টর অমলেশ। ডাক্তার হিসেবে অনেক নাম করা হলেও মানুষ হিসেবে এতটাই প্রতিশোধ পরায়ণ উনি যে ওই ডক্টরের জীবনটা দুর্বিষহ করে তোলেন। তারপর কি হলো? কি আবার হবে, যা সব জায়গায় হয় তাই। ডিপার্টমেন্টের ভেতরে ওনার উপরে মানসিক চাপ এতটাই বাড়িয়ে দেওয়া হয়, শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিতে বাধ্য হন সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তারপর তিনি এ রাজ্য ছেড়ে চলে যান দিল্লিতে, আর সেখান থেকে আমাকে একটা চিঠি লিখে উনি পুরো ব্যাপারটা জানিয়েছিলেন। ওনার চিঠির উপরে ভিত্তি করে আমি তদন্তটা আরেকবার দেখছিলাম। আমি প্রথমে ওই 2 তদন্তকারী অফিসারের, মানে ওই রোহন সেনগুপ্ত আর মলয় সেনের কথা বলে ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম। তখনই ওনাদের কথায় অনেক অসঙ্গতি আমি লক্ষ্য করি। আমার তখন বুঝতে অসুবিধা হয় না, তদন্তের নামে সম্পূর্ণ প্রহসন হয়েছিল, এবং যদি খুব ভুল না করি সেটা হয়েছিল ডক্টর অমলেশ মজুমদারের নিয়ন্ত্রণাধীন থেকেই।
ওনার নির্দেশ মতোই মিথ্যা রিপোর্ট জমা দিয়েছিল ওই দুই আধিকারিক। ওই দুজনের এই তদন্ত রিপোর্ট ছিল শুধুমাত্র আইওয়াশ, কারণ সরকারের অনেক বড় আমলারা এর সাথে যুক্ত, তাই ব্যাপারটা এইভাবে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। তারপর তুমি সেটা লালবাজারের হায়ার অফিসিয়ালকে জানাওনি? কি বলছিস ভাই, আমি লালবাজারে কি জানাবো? তারপর দিন সকাল হলেই খোদ লালবাজার থেকে আমার কাছে ফোন আসে। আমি যেন ওই প্রফেসরের চিঠির ওপরে ভিত্তি না করে আর কোনো কিছু না করি। ভাবতে পারছিস ডক্টর অমলেশ মজুমদারের প্রভাব কতটা? আমাকে আর এতটুকু এগোতে দেওয়া হয়নি। আচ্ছা, একটা কাজ করো তো, আমি তোমাকে দুটো লোকের ছবি দেখাচ্ছি, দেখো তো লোক দুটোকে চিনতে পারো কিনা। বিয়ে বাড়িতে ফটোগ্রাফারের থেকে চেয়ে নেওয়া বরের আর বরের সেই ভাই আকাশ সেনগুপ্তর ছবি দুটো পৃথ্বীরাজ প্রলয়ের টেবিলে রাখে। রোহনের ছবি দেখে সেটা শনাক্ত করতে প্রলয়ের এক মুহূর্ত সময় না লাগলেও আকাশকেও চিনতে পারে না। দেখ, এই বরের সাজে লোকটা যে রোহন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই অন্য লোকটাকে চিনতে পারছি না। কে এটা? এই লোকটা বিয়ে বাড়িতে উপস্থিত ছিল রোহনের ভাই পরিচয় দিয়ে। ওর নাম নাকি আকাশ। আমি ঐশী বা ওর বাড়ির বাকিদের সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছি তাতে এই আকাশ নামের ছেলেটা সবসময় রোহনের সাথে সাথে ছিল। আমার স্থির বিশ্বাস ও রোহনকে বন্দি করে রেখেছিল, খুব সম্ভবত ভয় দেখিয়ে। তোর হঠাৎ এরকম কেন মনে হলো? না, যদি এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটা না ঘটতো তাহলে বিয়ে বাড়িতে বউ বা বরের সাথে তার কোনো নিকট আত্মীয় যদি সাথে সাথে থাকে সেটাকে সন্দেহ করতে হবে বলছিস? যদি এরকম কোনো ঘটনা না ঘটতো তাহলেও তুই কি সন্দেহ করতিস? হ্যাঁ, করতাম। যদি আমার হাতে আগে থাকতে এই ছবিগুলো আসতো তাহলে নিশ্চিতভাবেই করতাম। এই কথা বলে বেশ কয়েকটা বড় 6x3 মাপের ছবির প্রিন্ট আউট পৃথ্বীরাজ পরপর ইন্সপেক্টর প্রলয়ের টেবিলের ওপরে সাজিয়ে দেয়। তারপর বলে, ছবিগুলো ভালো করে লক্ষ্য করে দেখো তো, কিছু দেখতে পাচ্ছ কিনা। ছবিগুলোর দিকে ভালো করে লক্ষ্য করে দেখে প্রলয় একেবারে থ হয়ে যায়। সবকটাই বিয়ে বাড়ির নানান মুহূর্তের ছবি। প্রলয়ের বুঝতে অসুবিধা হয় না, সেগুলো পৃথ্বীরাজ সেই ফটোগ্রাফার ভদ্রলোকের থেকেই নিয়েছে। আর প্রতিটা ছবিতে একটা ব্যাপার খুব কমন, রোহনের ঠিক পাশেই বসে রয়েছে ওই আকাশ নামের ছেলেটা। ওর হাতে একটা রিভলভার রোহনের কোমরের কাছে ধরা রয়েছে, যেগুলো খুব অসাবধানতায় ক্যামেরায় ধরা পড়ে গেছে। কিন্তু কে এই লোকটা? তুই ওকে বিয়ে বাড়িতে দেখতে পাসনি? না, আমি নিশ্চিত আমি সেখানে যাওয়ার আগেই এই লোকটা সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে যদি সেখানে থাকতো তাহলে আমার চোখের সামনে একবার না একবার তো পড়তই, আর তাহলে এই চেহারা আমি কখনোই ভুলতাম না। এবার তোমার কাছে আমার যেটা চাই সেটা হলো এই কেসটার সঙ্গে যুক্ত সবকটা লোকের ছবি তুমি আমাকে দেবে। আমার স্থির বিশ্বাস এই লোকটা কোনো না কোনোভাবে এই কেসের সঙ্গে যুক্ত। বাকি লোকটার পরিচয় কি সেটা আমি ওদের পরিবারের সবাইকে জেরা করে বার করার চেষ্টা করছি। ঠিক আছে পৃথ্বীরাজ, তোর কাজ হয়ে যাবে। কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে এই রোহনকে যে বা যারাই খুন করে থাকুক তাদের নেটওয়ার্ক ভয়ঙ্কর রকমের স্ট্রং। কারণ যদি রোহনের ওপরে সত্যি কড়া নজর রেখে থাকে তাহলে সেটা ওই আকাশ নামের লোকটাকে একা পাঠিয়ে হবে না। ওই আকাশ নামের লোকটা যদি রোহনের সব থেকে কাছাকাছি থেকেও থাকে তাহলেও নিশ্চয়ই ওকে কভার করার জন্য বাকি লোকেরা ওই বিয়ে বাড়ির ভিড়ে মিশেছিল। হ্যাঁ, নিশ্চয়ই, আর সেটা বরযাত্রীর ছদ্মবেশে। আমি তাই লোকাল থানার অফিসার রুদ্রকে বলেছি গতকাল রাতে সেখানে যতজন ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার ছিলেন প্রত্যেকের সঙ্গে কথা বলে তাদের ছবি থেকে সেই সমস্ত লোকগুলোকে খুঁজে বার করতে, যারা আসলে ওই রোহনের বাড়ির লোক নয়, আর প্রত্যেকের ঠিকানা তার পরিচয় খুঁজে বার করতে। স্যার, আসবো? হ্যাঁ আসুন, বলুন আপনার কি পরিচয়? আমি পৌলমী। গতকাল আমি আমার বান্ধবী ঐশী ওই বিয়ে বাড়িতে ছিলাম। আমি আপনাকে রোহন সেনগুপ্ত মারা যাওয়ার ব্যাপারে কিছু ইনফরমেশন দিতে চাই। হ্যাঁ ঠিকই বলেছেন, আমি গতকাল আপনাকে ওখানে দেখেছিলাম। ঠিক আছে বসুন, বলুন কি ইনফরমেশন দিতে চান। আচ্ছা তার আগে বলুন তো, আপনি কি রোহন সেনগুপ্তকে ব্যক্তিগতভাবে চিনতেন? হ্যাঁ স্যার, চিনতাম।
বলতে পারেন আমি ঐশী আর রোহনের মধ্যে যোগাযোগটা করে দিয়েছিলাম, ওই একজন কমন ফ্রেন্ডের মাধ্যমে আর কি। তারপর ওদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা তৈরি হয়েছিল। আচ্ছা বলুন কি বলতে চান। আসলে স্যার, রোহন সেনগুপ্ত একরকম বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হয়েছিল, কিন্তু ঐশীকেও কোনোদিনই নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি। ও ভালোবাসতো অন্য একটা মেয়েকে। আমি চিনতাম তাকে। চিনতাম কেন বলছেন? তার কারণ সে মেয়েটি মানে রিনা, ও এখন আর আমাদের মধ্যে নেই। গতকাল রাতে যখন রোহনের বিয়ের আয়োজন চলছিল মহা ধুমধাম করে, তখন সেই হতভাগী মেয়েটি রোহনের পরিবারের এই প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছে। মেয়েটির বাড়ি জগৎবল্লভপুরে, আপনি ওদের বাড়িতে খোঁজ নিলে জানতে পারবেন সবকিছু। কিন্তু সেই মেয়েটিকে রোহনের পরিবার প্রত্যাখ্যান করলো কেন? মানে বা মেয়েটির নাম কি যেন বললেন? তার কারণ ওরা গরিব স্যার। রোহনের বাবা ওনার ছেলের বিয়ে দিয়ে একটা মোটা অঙ্কের পণ নিতে চেয়েছিলেন, যেটা ওই ছাপোষা মধ্যবিত্ত পরিবারের মেয়েটির বাবা মা দিতে পারেননি। আর পারেননি বলে রোহনের বাবা তাদের চরম অপমান করে বাড়ি থেকে বের করে দেন। আর হ্যাঁ, মেয়েটির নাম রিনা। মেয়েটি রোহনের সঙ্গে ওদের অফিসেই একসাথে চাকরি করত, কিন্তু এখনো পার্মানেন্ট হতে পারেনি। এদিক থেকে হারাধন বাবু কোটিপতি ব্যবসায়ী, ওনার মেয়ে ঐশীর জন্য উনি সব কিছু করতে পারেন। অতএব বুঝতেই পারছেন, ওরা সামাজিকভাবে রোহনের বিয়ে রিনার সঙ্গে না দিয়ে ঐশীর সঙ্গে দেওয়াটাই ঠিক মনে করেছেন। তাও স্যার জানেন, রিনা কিন্তু শেষ পর্যন্ত ওয়েট করেছিল, যদি রোহন ওর পরিবারের বিরুদ্ধে গিয়ে রিনার পাশে গিয়ে দাঁড়ায়। কিন্তু রোহন সেটা পারেনি স্যার, ওর বাড়ির চাপে আর কি। আর যখন ওর কাছে মৃত্যু সংবাদটা আসে রিনার, তখনও ভয়ঙ্করভাবে ভেঙে পড়ে। আর শেষ পর্যন্ত মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবে। আচ্ছা, আপনি যে কথা বলছেন তার সপক্ষে কোনো প্রমাণ কি আছে আপনার কাছে? স্যার, আমি কেন আপনাকে মিথ্যে কথা বলবো বলুন? ঐশীর বন্ধু হিসেবে আমাকে ওর বিয়েতে থাকতে হয়েছে, কিন্তু যেহেতু আমি জানি এই বিয়েটা শুধুমাত্র টাকার কারণে হচ্ছে, কোনো মনের ভালোবাসা থেকে হচ্ছে না, তাই আমার ব্যক্তিগতভাবে সেখানে থাকতে একদমই ইচ্ছে করছিল না। কিন্তু কি করব বলুন, কিছু তো করার ছিল না। আসলে কি জানেন তো স্যার, রোহন আর রিনা একে অপরকে খুব ভালোবাসতো, কিন্তু শুধুমাত্র ঐশী আর ঐশীর বাবার জেদের জন্য দুটো মানুষের মধ্যে ভালোবাসা অকালেই মরে গেল। রিনার আত্মহত্যার খবর শুনে রোহন যে কাণ্ডটা বাঁধিয়েছে, আশা করি তার থেকে আপনি বুঝতে পারছেন ওরা একে অপরকে কতটা ভালোবাসতো। আমি আর নতুন করে কি বলবো বলুন? হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি পৃথ্বীরাজ বাবু আসলে ওনাকে পুরো ব্যাপারটা বলবো, তারপরে উনি যা সিদ্ধান্ত নেবেন আমরা সেই মতোই না হয়ে এগোবো। হ্যাঁ স্যার, তবে আমার আরেকটা অনুরোধ আছে। কালকে ঐশীর বিয়ের অনুষ্ঠানের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে যাবে তা তো আমরা কেউ ভাবতেই পারিনি। তাই পৃথ্বীরাজ বাবুর সাথে আমি একটু খারাপ ব্যবহার করে ফেলেছি। আপনি দয়া করে ওনাকে একটু বলবেন, উনি যেন কিছু মনে না করেন আর আমাকে যেন ক্ষমা করে দেন। ঠিক আছে ঠিক আছে, আপনি এর জন্য এত ব্যতিব্যস্ত হবেন না। এই কারণে স্যার কিচ্ছু মনে করবেন না। আপনি এখন বাড়ি যেতে পারেন। তবে হ্যাঁ, তদন্তের স্বার্থে আপনাকে যদি ডেকে পাঠানো হয় তাহলে আপনাকে কিন্তু থানায় আসতে হতে পারে, কারণ এই রোহন সেনগুপ্তর কেসটার সঠিক কিনারায় পৌঁছাতে গেলে মেবি উই নিড ইউর হেল্প। নমস্কার জানিয়ে পৌলমী থানা থেকে বেরিয়ে গেলে ইন্সপেক্টর রুদ্র একবার জগৎবল্লভপুর থানায় ফোন করে। পৌলমীর বলে যাওয়া কথাটা ভেরিফাই করে নেয়, আর ও ফোন করে জানতে পারে পৌলমীর বলে যাওয়া প্রতিটা কথা অক্ষরে অক্ষরে সত্যি। সত্যি গতকাল সন্ধ্যায় রিনা নামের একটি মেয়ে আত্মহত্যা করেছে। মেয়েটি স্বাস্থ্য দপ্তরে টেম্পোরারি বেসিসে চাকরি করছিল বছর দুয়েক, আর ও ওর সুইসাইড নোটেও লিখে গেছে রোহনকে ভালোবাসার কথা। আর রোহনকে মন থেকে ভালোবেসেও যেহেতু ওর ভালোবাসা ব্যর্থ হয়েছে, তাই নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পৃথ্বীরাজ থানায় এলে
ওকে এই সব কথাগুলোই বলছিল রুদ্র, আর পৃথ্বীরাজ খুব মন দিয়ে ওর প্রতিটা কথা শুনছিল। সবটা বলার পর রুদ্র কিছুটা থামলে পৃথ্বীরাজ বলে ওঠে, এটা একটা অত্যন্ত সুন্দর ছকে সাজানো প্লট, বুঝলে রুদ্র, যেটা শুনলে যে কেউ বিশ্বাস করে নিতে বাধ্য। প্রত্যেকেই ভাববে ব্যাপারটা খুব সাধারণ এবং একটা ব্যর্থ প্রেমের কারণে আত্মহত্যার ঘটনা, কিন্তু আমি প্রায় 200% নিশ্চিত ব্যাপারটা আদেও সেরকম নয়। সাজানো প্লটের পেছনে আরেকটা গল্প সমান্তরালে চলছে, যেটা আমরা এখনো দেখতে পারছি না। দেখুন, আপনি এরকম কেন ভাবছেন? এটাও তো হতে পারে এই পৌলমী নামে মেয়েটা যেটা বলছে সেটা সত্যি। আমি জগৎবল্লভপুর থানায় ফোন করে জেনেছি রিনা নামের একটি মেয়ে গতকাল সত্যিই আত্মহত্যা করেছে, আর ওর সুইসাইড নোটে সেইটাই লেখা আছে। তাহলে এটা অবিশ্বাস করার কি কারণ হতে পারে স্যার? আমি পরে তোমাকে সবটা বলবো। তুমি এখন একটা গাড়ির ব্যবস্থা করো রুদ্র। আমি একবার জগৎবল্লভপুর যাব, একবার রিনার পরিবারের সঙ্গে কথা বলে আমাকে দেখতে হবে। ঠিক আছে স্যার, সে ব্যবস্থা হয়ে যাবে। আর যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার সঙ্গে যেতে চাইব। অনুমতি দেওয়ার কথা নয় রুদ্র, তুমি আমার সাথে চাইলে যেতেই পারো, তবে তোমাকে আমি একটা অন্য কাজে পাঠাবো। হ্যাঁ স্যার, বলুন আমাকে কোথায় যেতে হবে? একটু পরেই প্রলয়দা আসবে, ওকে একটা বিশেষ কাজের দায়িত্ব দেওয়া আছে, তবে সেটা করতে গেলে ওর তোমার সাহায্য লাগবে। তুমি ওকে একটু হেল্প করে দিও। হ্যাঁ, আমরা সন্ধেবেলা ঠিক 6টার সময় এখানে দেখা করব, ঠিক আছে? ইয়েস স্যার। স্যার, আসবো? এসো। স্যার, এদিকে কাজ সব কমপ্লিট। হাফ টাকা পেমেন্ট হয়ে গেছে, আর বাকি টাকা সব মালপত্র দার্জিলিং এ গুরুং সাহেবের হাতে পৌঁছানোর পরেই আসবে। সেটা তো ঠিকই। তাই এই 2 দিন আমাদের খুব সাবধানে থাকতে হবে। কারণ হোক বা অকারণে পুলিশ কিন্তু আমাদের উপরে সন্দেহ করছে। আমার মনে হয় আপনি অমূলক সন্দেহ করছেন। খবর পেয়েছি আমাদের গাড়ি একটু আগেই ফারাক্কা পার হয়ে গেছে, আর ওখানে কেউ আমাদের ধরতে পারবে না। তাছাড়া গুরুং সাহেব তো আছেন, উনি ব্যাপারটা একদম সামলে নিতে পারবেন। আপনি কিচ্ছু ভাববেন না। বিশ্বাস ভালো পৌলমী, কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বিশ্বাস একদম ভালো নয়। তুমি ভুলে যেও না, ওই ইন্সপেক্টর প্রলয় আমাদের একবার ওনার থানাতেও ডেকে পাঠিয়েছিলেন ওই ওষুধ চোরা চালান নিয়ে কথা বলবেন বলে। ওই লোকটার উপর খুব একটা ভরসা নেই, আর এবারে ওর সঙ্গে যোগ দিয়েছে ওই গোয়েন্দা পৃথ্বীরাজ, আর তুমি সেটা নিজেও জানো। জানি। আসলে ওই লোকটা যে সেদিন কিভাবে বিয়ে বাড়িতে পৌঁছে গেল সেটাই অবাক কাণ্ড। যদি ওই লোকটা ওখানে না পৌঁছতো তাহলে এতক্ষণে রোহন স্যারের কেসটা সুইসাইড বলে চাপা দিয়ে দেওয়া যেত, কিন্তু লোকটা ওখানে পৌঁছে গিয়ে সবকিছু পণ্ড করে দিল। তবে ভাববেন না, আমি আজ সকালে থানায় গিয়ে ইন্সপেক্টর রুদ্রকে যা বলার তা বুঝিয়ে এসেছি। ইন্সপেক্টর তোমার কথা বিশ্বাস করেছে? স্যার, একজন যুবতী মেয়ে কাঁদো কাঁদো চোখে তার এক সহকর্মীর বিয়ান্ত ব্যর্থ প্রেমের কথা বলছে। কোনো পুরুষ কি আছে যে সেটা অবিশ্বাস করে থাকতে পারবে? ইন্সপেক্টর রুদ্র পুলিশ অফিসার হতে পারেন, কিন্তু উনিও একজন পুরুষ মানুষ স্যার, সেটা ভুলে যাবেন না। সে না হয় বুঝলাম, কিন্তু আমার মনে হয় না পৃথ্বীরাজ সবকটা শুনে খুব সহজে মেনে নেবে বলে। ও একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা ঠিক করবেই। করুক না স্যার, এত কেন ভাবছেন? যদি জগৎবল্লভপুর গিয়ে রিনার বাড়িতে কথা বলার প্রয়োজন হয়, চাইলে ওরা সেটা করতেই পারে। কিন্তু রিনার মৃত্যুটা তো একেবারে বাস্তব। ওই সুইসাইড করার কথা জানাজানি হলে লোকাল থানাতেও ডায়েরি করা আছে। পৃথ্বীরাজ বাবু ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তো। করুক না, কিচ্ছু প্রমাণ করতে পারবে না। তুমি ঠিকই বলেছো পৌলমী। আসলে আমি এবারের ওই কনসাইনমেন্টটা নিয়ে ভীষণ চিন্তায় আছি। প্রতিবার তো তুমি গাড়ির সঙ্গে থাকো, তাই আমি নিশ্চিন্তে থাকি, কিন্তু এবারে গাড়িটা একা পাঠাবার জন্যই আমার এতটা টেনশন হচ্ছে। আপনি ভাববেন না স্যার, আমি এবারে গাড়ির সঙ্গে যেতে না পারলেও প্রত্যেকটা মুহূর্তে ওদের সঙ্গে টাচে আছি। মিস্টার গুরুং এর সঙ্গে আমার কথা হয়েছে, কালকে সকালের মধ্যে গাড়ি তার নির্দিষ্ট গন্তব্যে একদম পৌঁছে যাবে। তাই যেন হয় পৌলমী, তাই যেন হয়। আসলে এবারে সবকিছুই কেমন যেন একটা ওই অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে। আর সব থেকে বড় সমস্যা হলো রোহনের মৃত্যুটা।
এই ব্যাপারটা এমন হঠাৎ করে ঘটে গেল যে আমার না সেই পরিস্থিতিতে কিছু করার ছিল না। তবে আমি তোমায় কথা দিচ্ছি, যদি এবারের মালটা ঠিকমতো পৌঁছে যায় তবে তোমাকে আমি একটা বড় বোনাসের টাকা দেব তোমার কাজের পারিশ্রমিক হিসেবে। আর হ্যাঁ, একটা কথা, একটা স্ট্রং হুইস্কি বানাও তো। পারিশ্রমিকের কথা শুনে চোখ দুটো জল জল করে ওঠে পৌলমীর। এই টাকার জন্যই সে সব কিছু করেছে। তবে পর মুহূর্তেই সামান্য কিছু একটা ভেবে পৌলমী হেসে ওঠে। তারপর চাপা গলায় বলে, আমার কোন কাজের জন্য আপনি আমাকে বোনাস পারিশ্রমিক দিতে চাইছেন স্যার? এই যে তুমি দায়িত্ব নিয়ে আমাদের সমস্ত কাজগুলো দিনের পর দিন ধরে করে চলেছ, পুরো কনসাইনমেন্টের জন্য রাস্তা ক্লিয়ার করা, প্রতিটি চেকপোস্ট ম্যানেজ করা, আর সবকিছুর পরে নির্বিঘ্নে পুরো মালপত্রটা ওই গুরুঙের হাতে পৌঁছে দেওয়া, সবকিছু। মলয়ের কথা শুনে এবারে খিলখিল করে হেসে ওঠে পৌলমী। আপনি যেরকম বলছেন স্যার, তাতে আপনি আমাকে যে টাকাটা দেবেন সেটাকে বোনাস বা ইনসেন্টিভ বলে না, আমার কাজের জন্য বকশিস দেওয়া বলে। যেমন ভাবে কাজের লোকের কাজে খুশি হয়ে বাড়ির মনিবরা কিছু টাকা তুলে দেয় বকশিস হিসেবে, অনেকটা সেই রকম। যাই হোক, গরিব ঘরের মেয়ে তো, একটু ভালো থাকার নেশায় এই পথে এসেছি। আমার তো শুধু টাকা পাওয়া নিয়ে কথা, ব্যাস। হ্যাঁ পৌলমী, আমি জানি টাকার জন্য তুমি সব কিছু করতে পারো, বিক্রি করবার জন্য তোমার কাছে অনেক কিছুই আছে। শুধু দেখো, আমার সাথে কাজ করতে করতে তোমার ওপর আমার ঠিক বিশ্বাসটা রয়েছে, সেটাও আবার ওই টাকার বিনিময়ে বিক্রয় করে দিও না, তাহলে কিন্তু তোমাকে পস্তাতে হবে। এরকম কেন বলছেন স্যার? আপনার কি মনে হয় যে আমি আপনার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করতে পারি? তার অবশ্য কোনো কারণ দেখছি না, কিন্তু তোমাকে যতদূর চিনি তাতে টাকার জন্য তুমি সব কিছু করতে পারো। আর আমাদের এই লাইনে টাকার বিনিময়ে বিশ্বাস যে বিক্রি হয় তা তুমি ভালো করেই জানো, তাই বললাম আর কি, বলা তো আর যায় না। মলয়ের কথার মাঝেই পৌলমী ওর জন্য হুইস্কিটা বানিয়ে ওর সামনের টেবিলে রাখে, আর চোখের ইঙ্গিতে মলয়কে সেটা দেখিয়ে দেয়। আর তারপর নিজে গিয়ে দাঁড়ায় বড় কাঁচের জানলাটার সামনে। কাঁচের ওদিকে যখন দ্বিতীয় হুগলি সেতু দেখতে পাওয়া যাচ্ছে, রাতের অন্ধকারে আলোর মালায় সেজে উঠেছে সেটা। কত অজস্র গাড়ি নিজেদের আলো জ্বালিয়ে নির্দিষ্ট গন্তব্যের পথে ছুটে চলেছে, কিন্তু কেউ অপরের খোঁজ রাখছে না। সবাই যেন যত তাড়াতাড়ি সম্ভব নিজের গন্তব্যে পৌঁছানোর তাড়ায় ব্যস্ত। আর চোখে পৌলমী দেখতে পায় মলয় ওর হুইস্কির গ্লাসটা তুলে নিয়ে চুমুক দিতে শুরু করেছে। সে কি স্যার, আপনার এরকম কেন মনে হলো যে টাকার জন্য আমি আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করব? না, ঠিক মনে হয়নি, তবে গতকাল রোহনের বিষয়ের সময় তুমি সেখানে উপস্থিত ছিলে। হ্যাঁ, আমি মানছি যে তোমার ক্ষেত্রে পরিচয়টা ছিল অন্য, কিন্তু তুমি সেখানে উপস্থিত থাকলেও কি করে রোহনকে মরতে হলো, এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। স্যার, রোহন স্যারের মৃত্যুর জন্য আপনি আমাকে সন্দেহ করছেন? না, তোমাকে সন্দেহ করছি না, রোহনকে মরতেই হতো। ডক্টর অমলেশের সেরকমই নির্দেশ ছিল, কিন্তু যেভাবে আমরা ব্যাপারটা পরিকল্পনা করেছিলাম সেটা না হয়ে পাশার দান যেন বদলে গেল, এই ব্যাপারটাই আমি বুঝতে পারছি না। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞাসা করব? করো। আচ্ছা, ডক্টর অমলেশ রোহন স্যারকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছিলেন কেন? দেখো পৌলমী, ইন্সপেক্টর প্রলয় আমাদের দুজনকেই ওই জাল ওষুধ পাচারের তদন্তের কাজে ডেকে পাঠানোর পরে ওই ডক্টর অমলেশ বুঝে গেছেন এই কাজটার বেশি দিন এভাবে করা যাবে না। পুলিশ যখন একবার নজরদারি শুরু করেছে তখন ওরা সহজে কিন্তু ছাড়বে না। তাই আজকের লাস্ট কনসাইনমেন্টটা ঠিকমতো পৌঁছে গেলে আমাদের এই রুটটাই বন্ধ করে দিতে হবে। আর তুমি তো জানোই এই লাইনে কেউ তার পুরনো সাক্ষীটা জীবিত ছাড়ে না, আর সেই কারণেই ডক্টর অমলেশ ওই রোহনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাটা করেন। আচ্ছা স্যার, একটা কথা বলুন, রোহন স্যার যেমন ভাবে ডক্টর অমলেশের এই ওষুধ পাচার চক্রের কথা জানতেন, সে একইভাবে আপনিও তো পুরোটা জানেন, তাহলে ডক্টর অমলেশ আপনাকে কিছু করলেন না কেন? দেখো পৌলমী, তোমার কথা হয়তো সত্যি, কিন্তু আমাকে কিছু করবার আগে ডক্টর অমলেশকে দুবার ভেবে দেখতে হবে। তার কারণ ওনার হসপিটালের অনেক লাইসেন্স আমি না থাকলে পাস হবে না, আর সেটা উনি খুব ভালো করে জানেন।
সে অন্য কথা স্যার। সে আপনার পরে আবার যিনি সরকারি পদে আসবেন তাকেও না হয় আপনার মতো কোনো একটা প্রলোভন দেখিয়ে ডক্টর অমলেশ ঠিক ম্যানেজ করে নেবেন। আপনার বেঁচে থাকাটা ওনার কাছে প্রয়োজনীয় নাও হতে পারে। মানে কি বলতে চাইছো তুমি? জীবনের হিসেবটা না বড় জটিল স্যার, আর আপনি তো জানেনই টাকার জন্য আমি সব কিছু করতে পারি। দরকার পড়লে আপনার আমার প্রতি যে বিশ্বাসটা আছে সেটাও বিক্রি করে দিতে পারি। কি স্যার, এবার একটু একটু বুঝতে পারছেন তো? কি বলতে চাইছো তুমি? কথাটা সম্পূর্ণ হয় না স্বাস্থ্য দপ্তরের একজন উচ্চ পদস্থ আধিকারিক মলয় সেনের। গলার কাজটা কেমন যেন আটকে আসে ওনার। হঠাৎই দম বন্ধ হয়ে আসে। মলয় ততক্ষণে বুঝতে পেরেছে পৌলমী ওর হুইস্কির গ্লাসে এমন কিছু একটা মিশিয়ে দিয়েছে যেটা কয়েক মুহূর্তের মধ্যেই ওর প্রাণটা কেড়ে নেবে। নিজের মনের ভেতরে জমাট হয়ে থাকা আক্রোশে চিৎকার করে উঠতে গেলেও গলা দিয়ে শব্দ বের হয় না মলয়ের। একটা প্রচন্ড জোরে কাশি আসে। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণায় মলয় ছিটকে গিয়ে পড়ে বিছানায়। সাদা চাদরে তখন চাপ চাপ রক্তের দাগ। মলয়ের প্রতিটা কাশির দমকের সঙ্গে তখন রক্ত বের হয়ে আসছে ওর গলা থেকে। হাত পা ধীরে ধীরে অসাড় হয়ে আসছে। বিছানার ওপর উপুর হয়ে পড়ে থাকা অবস্থাতেই মলয় শুনতে পায় পৌলমী কারোর সাথে ফোনে কথা বলছে। কি বলছে সবটা বুঝতে না পারলেও শেষ কথাটা মলয়ের কান দিয়ে ঢুকে একেবারে মস্তিষ্কের মধ্যে হাতুড়ি আঘাত করে। শোন, তোর কথা মতো দ্বিতীয় শয়তানটাও শেষ। এবার বাকি শুধু প্রথম জন, আসল দলের পান্ডা। ওটাকে সরিয়ে দিতে পারলেই আমাদের মিশন কমপ্লিট। কয়েকবার হাত পাটা নড়ে ওঠে। চিরতরে স্থির হয়ে যায় সরকারি ভিজিলেন্স ডিপার্টমেন্টের সেকশনের ইনচার্জ মলয় সেনের। আর ওর ঘর থেকে বের হয়ে আসে পৌলমী। লম্বা করিডোর বরাবর হেঁটে এগিয়ে চলে লিফটের দিকে। দ্বিতীয় হুগলি সেতু দিয়ে ছুটে চলা গাড়িগুলোর মতোই ওর গন্তব্যও নির্দিষ্ট। আর সেখানেই পৌঁছতে আর মাত্র একটা ধাপ বাকি। ব্যাপারটা আমার কিছু মাথায় ঢুকছে না পৃথ্বীরাজ। একদিন আগে রোহন সেনগুপ্তর অস্বাভাবিক মৃত্যুটা যদি সুইসাইড বলে ধরেও নিই, তাহলেও মলয় সেনের মৃত্যুটা কোনোভাবেই অস্বাভাবিক নয়। ওর ড্রিঙ্কসের গ্লাসে বিষ প্রয়োগ করে ওকে মার্ডার করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টেও সেরকমই বলছে। ঠিক কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী গতকাল সন্ধ্যের দিকে ওই 8টা থেকে 8:30টার মধ্যে ওকে বিষ দেওয়া হয়েছে। আর তুই কি ভাবছিস আমি বুঝতে পেরেছি। আমি ওই সময়ের আগে পরে হোটেলে সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি। সেভাবে কেউ অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই সময় হোটেলে আসেনি বা বেরিয়েও যায়নি। কাউকে বিষ দিয়েই আততায়ীকে সেই জায়গা থেকে তখনই বেরিয়ে যেতে হবে এই রকম কোনো নিয়ম নেই। হতেও পারে যে মলয় সেনকে বিষটা দিয়েছে সে হয়তো ওই হোটেলেই অন্য কোনো রুমে আছে। এটা এমন একটা চক্র যেখানে সরকারের বড় বড় আমলা জড়িত থাকতে পারে। তাই আততায়ী যদি সেখানে আসে সে যে নিজের পরিচয়পত্র নিয়ে আসবে এমন তো মনে হয় না। আজকের যুগে জাল পরিচয়পত্র তৈরি করে নেওয়াটা এদের কাছে কোনো ব্যাপার নয়। তাই এভাবে কাউকে খুঁজতে যাওয়াটা খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো। আচ্ছা, তোমার যে রুদ্রকে সাথে নিয়ে রোহানের বাড়িতে যাওয়ার কথা ছিল সেটা গিয়েছিলে? সেখানে কিছু ইনফরমেশন পেয়েছো? সেরকম কিছু নয়। ওর মা বাবার সাথে কথা বলে দুটো ব্যাপার আমি জানতে পেরেছি। 1 নম্বর, জগৎবল্লভপুরের ওই মেয়েটা যার নাম ছিল রিনা, তার সাথে সত্যি রোহনের একটা ভালোবাসার সম্পর্ক ছিল। আর দ্বিতীয়ত, ওই আকাশ নামের ছেলেটি ওর আত্মীয় বা ভাই নয়, ওর অফিস কলিগ। তবে ওরা খুব ভালো বন্ধু হওয়ায় বিয়ের প্রথম থেকেই আকাশ রোহনের সাথেই ছিল। দেখো প্রলয়দা, রিনার বাড়িতে আমি গিয়েছিলাম, সেখানেও মোটামুটি একই রকমের তথ্য পেয়েছি। শুধু একটা ব্যাপার আমার একটু খটকা লাগছে। কোন ব্যাপার বলতো? এই রিনা বলে মেয়েটি সুইসাইড করেছে, রোহন ওকে বিয়ে না করায়। আর ঠিক সেই ব্যাপারটাকেই দেখানো হয়েছে রোহনের আত্মহত্যা করার কারণ হিসাবে।
এবার আমাদের যেমনটা দেখানো হচ্ছে, রোহন রিনার আত্মহত্যা করার খবরটা শুনেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করার পথ বেছে নেয়। যদি আমরা সেটা বিশ্বাস করেও নি, তাহলে পরের প্রশ্নটাই আসে যে লোকটা রোহনকে খুন করলো, সে কিভাবে রিনার আত্মহত্যা করার সময়টা জানতে পারলো? রোহনের মোবাইলে কেউ নিশ্চয়ই সেই খবরটা জানায়। এবার প্রশ্নটা হচ্ছে সেটা কে? আর যদি কেউ বা কারা রোহনকে সেদিনকে খুন করার পরিকল্পনা করে থেকে থাকে, তাহলে তার কাছে আগে থাকতে কি করে খবর থাকলো যে ওই দিন সন্ধেবেলা রিনা আত্মহত্যা করবে? নাকি রিনা আত্মহত্যা করার পরেই সেই সুযোগটা কাজে লাগানোর জন্য রোহনকে খুন করার পরিকল্পনাটা তখনই করানো হয়? তার মানে তুই বলতে চাইছিস এই সব কটা খুন কোনো একটা মাথা খুব সুপরিকল্পিত ভাবে করাচ্ছে? আমি বলতে চাইছি না, বলছি। তোমার নিজেরও কি একই কথা মনে হচ্ছে না? দেখ, আমার প্রাথমিকভাবে ডক্টর অমলেশ মজুমদারের উপর সন্দেহ হয়েছিল, কারণ রোহন এবং মলয় ওনার পক্ষে কাজ করায় প্রয়োজন মিটে গেলে ওদের সরিয়ে দেওয়ার কথা ডক্টর মজুমদার ভাবতে পারেন, যাতে করে ওনার অপকর্মের কোনো সাক্ষী পৃথিবীতে আর বেঁচে না থাকে। কিন্তু এই রিনা নামের মেয়েটিকে উনি কিভাবে মারতে পারেন? দেখো প্রলয়দা, একটা ব্যাপার কিন্তু নিশ্চিত, কোনো একটা ঘোরতর চক্রান্তের কারণে গত 24 ঘন্টার মধ্যে প্রায় 4টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই ঘটে গেছে। আর কাকতালীয়ভাবে এই সবকটা ঘটনার সঙ্গে জড়িত রয়েছে রোহন এবং মলয়ের অফিস। শিবপ্রসাদ সেই অফিসেরই গ্রাউন্ডের ফ্লোরে ডকুমেন্ট রুমের সিকিউরিটি গার্ড। রিনা সেই অফিসেই টেম্পোরারি বেসিসে কাজ করত। আচ্ছা, একবার আর বলতে হবে না বন্ধু, আমি তোর কথা বুঝে নিয়েছি। কখন যেতে চাস বল, আমি ব্যবস্থা করছি। আজ ঠিক রাত 12টায়। তোমার কোনো অসুবিধা হবে না তো? তুই চিন্তা করিস না, অসুবিধা হোক বা না হোক ব্যবস্থা হয়ে যাবে। তখনকার মতো পৃথ্বীরাজ বেরিয়ে আসে প্রলয়ের অফিস থেকে। রাত 12টায় ওরা দেখা করবে স্বাস্থ্য দপ্তরের ভিজিলেন্স ডিপার্টমেন্টের অফিসের সামনে। পৃথ্বীরাজের বারবার করে মনে হচ্ছে যে জায়গাটাকে ঘিরে এত রহস্য, সেখানটায় পৌঁছতে পারলে নিশ্চয়ই কোনো একটা সমাধান সূত্র পাওয়া যাবে। তবে অফিস থেকে বেরিয়ে পৃথ্বীরাজ একবার হারাধন বাবুর বাড়িতে দেখা করতে চায়। গতকাল ওনাদের বাড়িতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, তারপর সবকিছুই স্তব্ধ। হারাধন বাবু ভয়ঙ্কর রকম মানসিকভাবে বিপর্যস্ত। পৃথ্বীরাজ একবার ভেবেছিল ওনার সঙ্গে দুটো কথা বলে ওনাকে কিছুটা সান্ত্বনা দেবে, আর সেই উদ্দেশ্যেই ও ওনার বাড়িতে এসে পৌঁছায়। তবে বেশিক্ষণ বসার সুযোগ হয় না, দু একটা কথা বলেই ওকে বেরিয়ে যেতে হয়। রাতে ওদের অভিযানটা যে ভীষণ রকম ভাবে প্রয়োজন, তবে তার আগে একটা ছোট্ট ইনফরমেশন পৃথ্বীরাজের চাই। সেই উদ্দেশ্যেই ওর এখানে আসা। স্যার, সন্ধ্যের দিকে আমার কাছে একটা অজ্ঞাত পরিচয় নাম্বার থেকে ফোন এসেছিল। তাতে বলা হয় যে কলকাতার একটা হসপিটাল থেকে একটা গাড়ি সরকারি প্রচুর ওষুধ নিয়ে নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছে। আমাকে এটাও বলা হয় যে গাড়িটা তার মিনিট 20 আগে ফারাক্কা ব্রিজ ক্রস করেছে। আমি যেন সেই গাড়িটাকে আটক করবার জন্য বন্দোবস্ত করি। একটা মহিলা কণ্ঠ, তাই তো? হ্যাঁ 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 স্যার, একটা মহিলা কণ্ঠ। কিন্তু আপনি কিভাবে বুঝলেন? যাই হোক, তুমি গাড়িটাকে ধরতে পেরেছো? হ্যাঁ স্যার, আমি ফোন করে বলায় নিউ জলপাইগুড়িতে গাড়িটাকে আটক করা হয়েছে রাত প্রায় 12টা নাগাদ। ইনফরমেশন অনুযায়ী গাড়িটাতে সত্যি প্রচুর ওষুধ রয়েছে, কিন্তু সবকটা ওষুধই এক্সপায়ার্ড। গাড়ির কাছে যে কাগজপত্রগুলো রয়েছে তাতে ওই ওষুধগুলো এক্সপায়ার্ড হয়ে যাওয়ার, সেগুলো নাকি গ্যাংটকে ওই ওষুধের কোম্পানিতে ফেরত পাঠানো হচ্ছিল। কাগজপত্র মোটামুটি পুলিশ ভেরিফাই করে দেখেছে, সব একদম ঠিক আছে। কিন্তু ওই মহিলা কণ্ঠ তোমাকে বলেছিল ওই ওষুধগুলো সব ঠিকঠাক, জাল নয়, তাই তো? যেগুলো ওখানে পাচার করা হচ্ছে, কি ঠিক বলছি তো? হ্যাঁ স্যার, মানে আমি বুঝতে পারছি না, কেউ কি মজা করলো? ওয়াজ ইট এ প্র্যাকটিক্যাল জোক? বাট এরকম একটা ব্যাপারে কিভাবে এটা সম্ভব? তুমি ওখানকার পুলিশকে বলো গাড়িটাকে এখনই না ছাড়তে। আচ্ছা, তুমি ছেড়ে দাও। প্রলয়দা, তুমি একটু ব্যাপারটা দেখো না। আমি নিশ্চিত ওষুধগুলো ঠিকঠাকই আছে, আর সেগুলো এখানে থেকে বাইরে পাচার করা হচ্ছে। কিন্তু স্যার, আমার কথা মতো ওখানকার পুলিশ ওষুধের পেটিগুলো চেক করে দেখেছে, ওষুধগুলো সত্যিই এক্সপায়ার্ড।
রুদ্র, তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো। গাড়িটাকে এখনই ছেড়ো না। এটা অনেক বড় একটা রহস্যের চক্র কিন্তু, হ্যাঁ, এত সহজে এটা সমাধান করা যাবে না। আর এখনই আমাদের একটু বেরোতে হবে। সে কি স্যার, এখন তো ঘড়িতে রাত 3টে বাজে স্যার। আপনারা এখনই তো এলেন স্যার, এখনই আবার কোথায় যাবেন? রোহন সেনগুপ্ত আর মলয় সেন আগেই মারা গেছে। রুদ্র এবার বাকি তৃতীয় লোক, যে এই সব কিছুর পান্ডা। তবে আপাতত তাকে ধরতে নয়, তাকে বাঁচাতেই আমাদের যেতে হবে। কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবে। আমরা এখন যাব পি সেন সরকারি হসপিটালের কার্ডিওলজি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর অমলেশ মজুমদারের বাড়ি। আমার ধারণা যদি খুব ভুল না হয় তাহলে আজ রাতেই ওনাকে খুন করা হবে। উনি অনেক রাতে হসপিটাল থেকে বের হয়ে এখন ওনার বাড়ির দিকেই যাচ্ছেন। এ কি বলছেন স্যার? ডক্টর অমলেশ মজুমদার তো বিরাট নাম করা কার্ডিওলজিস্ট। ওনাকে কেউ খুন করতে চাইবে কেন? দেখো রুদ্র, পি সেন হসপিটাল থেকে ওষুধের একটা চোরা কারবার চলে, সেটা প্রলয় অনেকদিন আগেই আন্দাজ করেছিল। ওখানকার একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এ ব্যাপারে সরাসরি অভিযোগও করেছিলেন, কিন্তু সরকারি আমলাদের সঙ্গে ওঠা বসা থাকার সুবাদে সেই অভিযোগ বহুদিন আগেই চাপা দিয়ে দেন ডক্টর মজুমদার। আর আমরা একটু আগে স্বাস্থ্য দপ্তরে রোহনদের অফিসে গিয়েছিলাম, বলতে পারো সেখান থেকেই তোমার থানায় আসছি। আর সেখানে গিয়ে আমাদের হাতে এমন একটা তথ্য এসছে যেটা আমাদের এই রহস্যের কিনারায় পৌঁছতে সাহায্য করবে। সেটা একটা কনফিডেন্সিয়াল ফাইল, যাতে করে এই সমস্ত ওষুধের আমদানি রপ্তানির হিসেব আমাদের হাতে এসছে। এখানে থেকে সমস্ত ভালো ওষুধ, জাল ওষুধের মোড়কে ভরে পাঠানো হয় নর্থ বেঙ্গল, তারপর সেখান থেকে নেপাল হয়ে চোরা পথে আন্তর্জাতিক চোরা বাজারে। আর এই সব কিছুর মাথা ডক্টর মজুমদার। ভালো ওষুধ চোরাচালান করে উনি লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন, আর তার বদলে এখানকার স্থানীয় রোগীরা পায় ভেজাল ওষুধ। তাই আমরা এখান থেকে সরাসরি ডক্টর অমলেশ মজুমদারের বাড়িতে যাব ওনার সাথে শেষ হিসাব নিকেশটা করতে। স্যার, আপনারা কি সন্দেহ করছেন? ডক্টর অমলেশ মজুমদার নিজেই চক্রের সঙ্গে যুক্ত? আমি কিছুতেই এটা বিশ্বাস করতে পারছি না স্যার। আই এম সরি টু সে, বাট ওনার মতো এত নাম করা একজন ডাক্তার, আমাদের কোথাও ভুল হচ্ছে না তো স্যার? আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? সেটা পরে ভাববো। যদি ওনাকে প্রাণে বাঁচাতে পারি তাহলে উনি ওনার অপকর্ম নিজের মুখে স্বীকার করবেন, আর যদি বাঁচাতে না পারি তাহলে এই রহস্য ওনার সাথেই চাপা পড়ে যাবে। স্যার, তাহলে আমরা এখন এখানে অপেক্ষা করছি কেন? আমাদের তো যত তাড়াতাড়ি সম্ভব ওনার কাছে পৌঁছাতে হবে, তাই না? তোমাকে কে বললো আমরা এখানে অপেক্ষা করে আছি? আমরা একটা ফোন কলের জন্য অপেক্ষা করছি। বলতে পারো টোপকে সামনে বেঁধে রেখে আমরা শিকারীর ওপর লক্ষ্য রেখে বসে আছি। শিকারী তার গুহা থেকে বেরোলেই আমরাও তার পিছু পিছু ধাওয়া করব। মাঝের সময়টা আমাদের কাটাতে হতো, তাই তোমার এখানে চলে এলাম। অন্তত এই রাতের বেলা 2 কাপ কফি খাওয়া যাবে, তাই ভেবে আর কি। ইন্সপেক্টর রুদ্র পৃথ্বীরাজের কথা কিছুই বুঝতে পারে না, একরকম হতভম্বের মতো বলে, স্যার কফি না হয় আমি ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু প্লিজ বলুন এখানে শিকারী কে আর শিকারটা কে কে? দেখো, আইনের রক্ষক হিসাবে যে যতই খুন করুক বা তার পরিকল্পনা করুক, জানবে শেষ পর্যন্ত শিকার কিন্তু আমাদেরই করতে হবে। আর এই কেসের জন্য আমাদের শিকার কিন্তু বেশ কয়েকজন, আর এরা প্রত্যেকেই ক্ষুরোধার বুদ্ধিধর। তাই এদের ধরতে গেলে আমাদের অন্তত সাবধানে পা ফেলতে হবে। কি প্রলয়দা, তাই তো? এতক্ষণ ইন্সপেক্টর প্রলয় একটা কথা না বললেও প্রথমবার পৃথ্বীরাজের কথা শুনে মাথা নেড়ে সম্মতি দেয়। ইন্সপেক্টর রুদ্র দেখে প্রলয়ের চোয়াল অত্যন্ত শক্ত, হাত দুটো মুঠো করে টেবিলের ওপর রাখা। ইন্সপেক্টর রুদ্র বুঝতে পারে কঠিন লড়াইয়ের জন্য ওদের তৈরি হতে হবে, আর সে লড়াই ঠিক করে দেবে কে কার শিকার করবে। তবে যাই হোক না কেন, শেষ পর্যন্ত জয় কিন্তু হতে হবে সত্যেরই। বলুন স্যার, আপনি এত রাতে আমাকে ডেকে পাঠালেন? আমাদের একটা ভয়ঙ্কর বিপদ হয়ে গেছে পৌলমী। নিউ জলপাইগুড়িতে আমাদের এবারের কনসাইনমেন্টটা পুলিশের হাতে ধরা পড়েছে। প্রতিবার তুমি গাড়ির সঙ্গেই থাকো বলে আমি নিশ্চিন্তে থাকতে পারি, কিন্তু এবার আর সেটা হলো না। স্যার, আমি তো এবার যেতেই চেয়েছিলাম, প্রতিবারই যেমন যাই আর কি,
কিন্তু আপনি তো হ্যাঁ, আমি তোমাকে এবারে যেতে বারণ করেছিলাম ঠিকই, কিন্তু তুমি সেটার কারণটা জানো। আজকের কনসাইনমেন্টটা আমাদের লাস্ট ডেলিভারি ছিল। এটা গুরুংয়ের হাতে পৌঁছে যাওয়ার মাধ্যমেই আমাদের এই পুরো নেটওয়ার্কটা ক্লোজ করে দিতে, যাতে করে আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এই পুরো ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। সেই কারণেই মলয় স্যার আর রোহন স্যারকে আপনার পদ থেকে সরিয়ে দেওয়াটা দরকার ছিল, তাই না স্যার? তুমি যথেষ্ট ইন্টেলিজেন্ট, ঠিকই বুঝতে পেরেছো। ওদের দুজনকে সরিয়ে দিতে পারলে আমাদের এই নেটওয়ার্কের ব্যাপারে পুলিশ আর কখনোই কোনো খবর পেত না। ওদের দুজনকেই পুলিশ সন্দেহ করছিল, বেশ কয়েকবার ওদের থানায় ডেকেও পাঠিয়েছিল ইন্সপেক্টর প্রলয়। আমি নিশ্চিত পুলিশ ওদের ওপরে নজরদারি বসাতই, বা হয়তো ইতিমধ্যেই বসিয়েছিল। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু এর পরের থেকে তাহলে কি আর আমাদের ওষুধ বাইরে যাবে না? যাবে, সব যাবে, কিন্তু ওই দুটো আহম্মকের সার্ভিস আর আমাদের লাগবে না। আচ্ছা স্যার, আমাদের ওষুধের গাড়িতে তো সমস্ত ওষুধের কন্টেনার এক্সপায়ার্ড লেভেলের প্যাকেটে ভরা আছে, কাগজপত্র সব রেডি, তাহলে গাড়িটাকে আটকালো কেন? জানি না। গুরুং ওর নেটওয়ার্ক খাটিয়ে যতটুকু ইনফরমেশন জোগাড় করতে পেরেছে, তাতে আমাদের ভেতর থেকেই কেউ থানায় ফোন করে জানিয়েছে এই গাড়িটার ব্যাপারে। পুলিশের কাছে পাক্কা খবর আছে। তবে চিন্তা করো না, গুরুং ওর লোকেদের দিয়ে গাড়িটা ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করবে, তারপর গাড়িটা বর্ডার পার করে নেপাল চলে। আমি সেসব নিয়ে ভাবছি না, আমি ভাবছি আমাদের ভেতর থেকে গাড়িটার খবর পুলিশকে দিল, তাও সেটা আবার একজন মহিলা। স্যার, আপনি কি কাউকে সন্দেহ করছেন? দেখো পৌলমী, এই কেসটার ব্যাপারে যে কজন জানতো তাদের মধ্যে মহিলা বলতে জীবিত আছো এখনো পর্যন্ত একমাত্র তুমি। গুরুংয়ের ইনফরমেশন অনুসারে পুলিশকে যে ফোনটা করেছিল সেও একটি স্ত্রীলোক। তাহলে একটু ভেবে দেখো দেখিনি, সন্দেহটা কি শুধুমাত্র তোমার ওপরেই বর্তায় না? তুমি যথেষ্ট বুদ্ধিমতী, এইটুকু বোঝার ক্ষমতা আশা করি তোমার আছে, কি বলো? আর যেখানে টাকার জন্য তুমি সবকিছু করতে পারো, সেটা আমি খুব ভালো করে জানি। স্যার, আপনি আমাকে আর একটাও যদি ন্যাকামো করেছো, তাহলে তোমার গলাটা কেটে বাইপাসের উপরে ফেলে রেখে আসবো। আগামীকাল সকালবেলা দেখতে পাওয়া যাবে মিস পি সেন সরকারি হাসপাতাল সংক্রান্ত কেসের আর একজন উইটনেস খুন হয়েছে। আর তুমি তো জানোই, কেউ আমার টিকিটাও ধরতে পারবে না। ডক্টর মজুমদার, এবার আমার কিছু বলার আছে। হঠাৎ করেই ঘরের অন্ধকার থেকে ভেসে আসে ঐশীর গলা। কে ওখানে? আপনি আমায় চিনবেন না, তবে আমার পরিচয়টা সংক্ষেপে দিলে হয়তো আপনার ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হবে। আমি ঐশী, ঠিক সেই রকমই বহু মানুষের মধ্যে একজন, যে তার কোনো নিকট আত্মীয়কে হারিয়েছে আপনার জাল ওষুধের জন্য। সেরকমই আমি হারিয়েছি আমার মাকে, আর কেউ তার বাবা, কেউ তার ভাই, কেউ তার বোন, আর কেউ তার স্ত্রীকে বা স্বামীকে। আপনার হয়তো মনে থাকবে 2019 সালের 8ই মার্চ আপনার ভালো ওষুধের জন্য আপনার হসপিটালে মারা গিয়েছিলেন আমার মা। হ্যাঁ, তখন কাগজ কলমে কিছু লেখালেখি হয়েছিল বটে, কিন্তু ওই পর্যন্তই। কেউ আপনার টিকিটাও ধরতে পারেনি। যেমনটা আপনি একটু ওকে গর্ব করে বললেন, ঠিক সেই রকম পুলিশ প্রাথমিকভাবে চেষ্টা করলেও আপনি সরকারি আমলাদের সাহায্যে সেই প্রচেষ্টা ভেস্তে দেন। আর তখনই আমি ঠিক করি আপনার এই চক্রের আমি শেষ করব। আপনি একদম ঠিক কথা ভেবেছেন, পৌলমী টাকার জন্য সব কিছু করতে পারে, আর আমি এই সুযোগটাই নিয়েছি। আপনি আপনার প্রতিটা কাজের জন্য পৌলমীকে যে টাকা দিয়েছেন, আমি ঠিক সেই কারণেই ওকে দ্বিগুণ টাকা দিয়েছি, সেই ইনফরমেশনটা আমায় এনে দেবার জন্য আর কাজটা আমার নির্দেশ মতো করার জন্য। প্রতি ক্ষেত্রে আপনি ভেবেছেন আপনার কথা মতোই কাজ হচ্ছে, কিন্তু আপনি বুঝতেও পারেননি আপনার কথা মতো কাজ হলেও সেটা হচ্ছে আমার ইশারায়। আপনার ওষুধ ভর্তি গাড়ির খবর পৌলমীকে পুলিশ দেয়নি, আমাকে দিয়েছে, আর আমি সেটা পুলিশকে পৌঁছে দিয়েছি। তার কারণ একটাই, এবার সত্যি আপনার এই পাপ চক্রটা শেষ হওয়া প্রয়োজন। আমার সঙ্গে পৌলমীর কন্ট্রাক্ট অনুযায়ী আজ যদি ও আপনাকে খুন করে, তাহলে আমি ওকে 1 লক্ষ টাকা দেব, আর সেটাই হবে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ। এবার বলুন, আপনার কিছু বলার আছে? 1 লক্ষ, আরো বেশি, আরো অনেক বেশি টাকা আমি ওকে দেব। পৌলমী শোনো,
তুমি আমাকে খুন করো না, আমাকে খুন করো না পৌলমী, অনেক বেশি টাকা দেবো, অনেক। আপনি বড়ই সরল ডক্টর মজুমদার। তাহলেও তো আপনি বাঁচবেন না, কারণ আমার হাতে তো অলরেডি রিভলভার আছে। এক মুহূর্তের মধ্যে আপনার খুলি ফাটিয়ে চৌচির করে দিতে পারি। তবে আমি চাই না সেটা করতে। আমি চাই আপনার জাল ওষুধের জন্য আমার মা যেরকম সারা শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে তিলে তিলে মারা গেছে, আপনিও ঠিক সেই একইভাবে মরবেন। হাজার হোক সমাজের এত গণ্যমান্য মানুষ আপনি, এত নাম করা ডাক্তার, লোকে আপনাকে সাক্ষাৎ ভগবান বলে। আপনার এমন বন্দুকের গুলিতে ক্ষণিকের মৃত্যু তো আর মানায় না। আপনার মৃত্যুটাও হতে হবে রাজকীয়। এতদিন যত মানুষকে আপনি আপনার জাল ওষুধ দিয়ে খুন করেছেন আর সঠিক ওষুধগুলো বাইরে পাচার করে দিয়েছেন, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, সেই প্রতিটা কৃতকর্মের অভ্যেস যেন আপনার মৃত্যু যন্ত্রণার মধ্যে ফুটে ওঠে। তোমার কথা সঠিক ঐশী। ডক্টর অমলেশ মজুমদার অন্যায় করেছেন, কিন্তু তাকে তার কৃতকর্মের জন্য শাস্তি দিতে গিয়ে তুমি আরেকটা অন্যায় করছো না তো ঐশী? একি আপনি আপনি এখানে কি করে এলেন? আমি এখানে প্রথম থেকেই আছি, আর আমার সাথে ইন্সপেক্টর প্রলয় আর ইন্সপেক্টর রুদ্র আছে। আমরা তোমাদের সব কথাই প্রথম থেকে শুনেছি। কিন্তু আপনি... চিন্তা করো না, আমাদের পরামর্শেই ডক্টর অমলেশ মজুমদার পৌলমীকে এখানে ডেকে পাঠিয়েছেন। তার কারণ পৌলমীর সমস্ত অপকর্মের প্রমাণের জন্য ওনাদের দুজনের মুখোমুখি কথোপকথন আমরা শুনতে চেয়েছিলাম। অবশ্য উনি ডেকে না পাঠালেও আমরা পৌলমীকে অ্যারেস্ট করতামই, তবে সেটা করার আগে ওর আর মজুমদারের একটা সরাসরি কথোপকথন আমরা শুনতে চেয়েছিলাম। তাই ওকে এখানে ডেকে পাঠানোর ব্যবস্থা করা হয়, আর সাথে সাথে তুমিও এসে পড়ো। স্যার, আমি মানছি পৌলমী অপরাধ করেছে, কিন্তু এই লোকটা তার থেকে আরো কয়েক গুণ বেশি অপরাধী। আজ সরকারি চাপের কারণে আপনারা ওকে সাহায্য করেছেন, কিন্তু আপনারা জানেন না লোকটা সরকারি হসপিটালের সমস্ত ভালো ওষুধ নেপাল হয়ে বাইরে চোরাবাজারে পাচার করে দেয়, আর তার জায়গায় হসপিটালের স্টকে ভরে রাখে সমস্ত জাল ওষুধ, যেগুলো দেওয়ার পরে মানুষ মারা যায়, অসুস্থ হয়ে পড়ে। তাহলে এখান থেকে অন্য কোনো বেসরকারি হসপিটালে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ এখানে আসে চিকিৎসার আশায়, আর এই লোকটা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, নিজের পকেট বোঝাই করে। এটা তুমি কি করে জানলে ঐশী যে আমরা ডক্টর মজুমদারের সমস্ত কৃতকর্মের খোঁজ নিইনি? আমরা সব খবরই নিয়েছি, কিন্তু তুমি তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে আইনকে যেভাবে নিজের হাতে তুলে নিয়েছো সেইটা ঠিক নয়। যদি মানুষ খুন করাটা ডক্টর মজুমদারের অপরাধ হয়ে থাকে, তাহলে তুমি নিজেও সেই একই অপরাধ করতে যাচ্ছিলে। আর পৌলমীর কথা আমি আর কিছু বলবো না, ওর বিচার ভারতীয় আইন ব্যবস্থাই করবে। তবে তোমাকে অনুরোধ, তুমি নিজের হাতে আইন তুলে নিও না। আমি বুঝতে পেরেছি স্যার, আপনারা আসলে এসেছেন ওই শয়তানটাকে আমাদের হাত থেকে বাঁচাতে, আর এখন তো ওকে আপনারা লোক দেখানো গ্রেফতার করবেন, আর কিছুদিন পরে এই শয়তানটা নিজের প্রভাব খাটিয়ে জেল থেকে বেকসুর খালাসও পেয়ে যাবে, তাই না স্যার? আমি মানছি ঐশী, সম্প্রতি এরকম অনেক ঘটনার জন্য তোমার মনে আমাদের প্রতি বিশ্বাসটা উঠে গেছে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, এই লোকটার যোগ্য শাস্তির ব্যবস্থা আমি করব। ওই লোকটা যতই প্রভাবশালী হোক না কেন, ও কিছুতেই ছাড়া পাবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। প্রলয়ের কাছে প্রতিশ্রুতি পেয়ে ঐশী যেন কিছুটা শান্ত হয়, আর ততক্ষণে ইন্সপেক্টর রুদ্র এগিয়ে গিয়ে ডক্টর অমলেশ মজুমদারের হাতে হ্যান্ড গ্লাভস পরিয়ে দিয়েছে, আর মহিলা পুলিশ কনস্টেবলদের খবর পাঠানো হয়েছে যাতে তারা এসে পৌলমীকে গ্রেফতার করতে পারে। আচ্ছা স্যার, একটা কথা আমাকে বলুন, এখানে আসার আগে আপনারা কি করে বুঝলেন যে এই অমলেশ মজুমদারই আসল কালপ্রিট? তুমি ঠিকই বলেছ রুদ্র, সম্পূর্ণ তথ্য প্রমাণ না পাওয়া পর্যন্ত ডক্টর মজুমদারের কলার ধরতে গেলে সেটা বুমেরাং হয়ে আমাদের দিকেই ঘুরে আসতে পারত। তবে ওনার প্রতি একটা সন্দেহ আমার আগেই করেছিল। তুমি বলতে পারো আমাদের ঐশীকে সন্দেহ করার কারণটা বড় অদ্ভুত। আজ সন্ধ্যায় তোমার থানা থেকে বেরিয়ে আমি গিয়েছিলাম ওদের বাড়িতে, এমনি হারাধন বাবুর সাথে কথা বলে ওনাকে একটু মানসিক সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্য নিয়েই গিয়েছিলাম, কিন্তু তখনই উনি কথায় কথায় বলেন বছর 3 আগে ডক্টর মজুমদারের হসপিটালেই ওনার স্ত্রী মানে ঐশীর মা ভর্তি হয়েছিলেন হার্টের সমস্যার কারণে, আর সেখানেই ভুল ওষুধের প্রয়োগে ওনার মৃত্যু হয়। সেই কারণেও ঐশী চূড়ান্ত মানসিক অবসাদের শিকার হয়ে পড়ে।
আমি সেই সময় এখানে থাকতাম না, তাই ব্যাপারটা আমার জানা ছিল না। আর তখনই এই পৌলমীকে নিযুক্ত করা হয় ওর দেখভালের জন্য। সেই থেকেই ওদের বন্ধুত্ব। পরে ঐশী সুস্থ হয়ে উঠলেও ও ওর মায়ের মৃত্যুর দুঃখটা সম্পূর্ণ ভুলতে পারেনি। যদিও সেটার মধ্যে কোনো সন্দেহের কিছু নেই, কিন্তু তাও যখন জগৎবল্লভপুরে রিনার বাড়িতে পৌঁছে রিনার বাবা মার সাথে কথা বলে জানতে পারি ঐশী কয়েকদিন ধরে তাদের বাড়ি যাতায়াত করছিল এবং যেদিন রিনা আত্মহত্যা করে তার আগের দিনও ঐশী ওদের বাড়ি গিয়েছিল, তখন ঐশীর ওপরে আমার একটু সন্দেহ হয়। এখন হবু বরের প্রেমিকার সঙ্গে ঐশী কেন দেখা করতে গিয়েছিল সেটা আমারও মাথায় আসছিল না। কিন্তু আজ রোহানদের অফিসে আমি একটা ফাইল পাই যেটাতে সমস্ত ওষুধ পাচারের ডিটেলস ছিল। কখন, কোথায়, কার কাছে, কত টাকার বিনিময়ে ওষুধের কনসাইনমেন্ট পাঠানো হয়েছে, সব ডিটেলস সেই ফাইলে ছিল। তখন আমার বুঝতে অসুবিধা হয় না, এই ফাইলটার কারণেই ঐশী রিনার সাথে যোগাযোগ করেছিল। তার মানে সকলের চোখের আড়ালে এই জাল ওষুধ পাচার চক্রের সব খুঁটিনাটি তথ্য ঐশী জোগাড় করেছিল। আর যদি আমি খুব ভুল না করি তবে এই ফাইলটার কথা ঐশী পৌলমীর থেকেই জানতে পেরেছিল। টাকার জন্য পৌলমী যেমন ডক্টর মজুমদারের কথা মতো এক এক করে ওনার পথের কাঁটা সাফ করছিল, ঠিক একই রকম ভাবে পৌলমীকে কাজে লাগিয়ে ঐশীও ডক্টর মজুমদারের কাছে পৌঁছবার পথ তৈরি করছিল, যাতে করে ও নিজের হাতে ডক্টর মজুমদারকে ওনার কৃতকর্মে শাস্তি দিতে পারে। স্যার, আমার একটা লাস্ট কোয়েশ্চেন আছে। জগৎবল্লভের ওই মেয়েটা ও কি করে আর কখন আত্মহত্যা করলো সেটা পৌলমীর কাছে কি করে খবর পৌঁছলো? একটা গোপন পেন ক্যামেরার সাহায্যে। আমার দৃঢ় বিশ্বাস সেটা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ঐশী রিনার ঘরে রেখে এসেছিল। তবে খুব সম্ভবত সেটা রিনার আত্মহত্যা রেকর্ড করার জন্য নয়। রিনা সারাদিনে বাড়িতে কি করছে আর ওই ফাইলটা ওর বাড়িতে এনে লুকিয়ে রেখেছে কিনা সেটা জানার জন্যই ঐশী এটা করেছে। কি ঐশী, ঠিক বলছি তো? কথাটা বলে সকলে জিজ্ঞাসু দৃষ্টিতে ঐশীর দিকে তাকালে পৌলমীর ওপর থেকে নজরটা সামান্য সময়ের জন্য হলেও সরে যায়। আর সেই সুযোগের অপেক্ষাতেই ছিল পৌলমী। বিদ্যুতের গতিতে উঠে দাঁড়িয়ে ওর পাশে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর রুদ্রর হাত থেকে ওর সার্ভিস রিভলভারটা ছিনিয়ে নিয়ে ইন্সপেক্টর প্রলয়ের দিকেও তাক করে। আর ঠিক সেই মুহূর্তে প্রলয়ের হাতে ধরে থাকা বন্দুকটা গর্জে ওঠে। গুলিটা ততক্ষণে সরাসরি পৌলমীর মাথা ভেদ করে বের হয়ে গেছে। ঘরের এক পাশে পড়ে থাকা একটা খালি চেয়ারের ওপর আছড়ে পড়ে পৌলমীর নিথর দেহটা। ঘটনার আকস্মিকতায় পৃথ্বীরাজ সহ বাকি সকলেই চমকে ওঠে। মুহূর্তের মধ্যে পরিস্থিতিটা বুঝে নিয়ে পৃথ্বীরাজ চিৎকার করে ওঠে, এ কি করলে প্রলয়দা? এই মেয়েটা জবানবন্দি কোর্টে নেওয়াটা খুব দরকার ছিল। তুমি ওর কপালে গুলি চালালে কেন? যদি ওকে নিরস্ত করতেই হতো তবে ওর পায়ে গুলি চালাতে। হ্যাঁ পারতাম, তবে কি জানিস তো পৃথ্বীরাজ, আমার কেন জানি না মনে হলো এই মেয়েটাকে এরপর এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হবে যেটার জন্য ও প্রস্তুত থাকবে না। আইনের প্রশ্নবাণে ওর ভবিষ্যৎ জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে। কিন্তু আসল অপরাধী তো এই শয়তান মজুমদার, আর ওর বিরুদ্ধে ওর অপরাধ প্রমাণ করার জন্য যথেষ্ট প্রমাণ এখন আমাদের হাতে আছে। আর তোকে একটা কথা মানতেই হবে, এই মেয়েটা যে কোনো কারণেই হোক বিতর্কার সব তথ্য ঐশীকে দিয়েছে বলেই আজ কেসটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তাই আমার মনে হয় এই মেয়েটার আর আমাদের দেওয়ার জন্য কোনো অতিরিক্ত তথ্য নেই। যতটুকু এই মেয়েটি আমাদের সাহায্য করতে পারত, অজ্ঞানে হলেও ও সেটা করেছে। সেই কারণেই আমি ওকে এই পুরস্কারটা দিলাম। তবে এটা ওর মৃত্যু নয়, এই পাপ চক্র থেকে মুক্তি। এই কথাটা সত্যি যে ইন্সপেক্টর প্রলয় এতক্ষণ একটাও কথা না বলে মাথা নিচু করে একটা কিছু ভাবছিল। তবে কোনোভাবে পৌলমীর বুকের যন্ত্রণাটাও যে ওকে ছুঁয়ে গেছে সেটা বুঝতে অসুবিধা হয় না পৃথ্বীরাজের। ততক্ষণে পুলিশের গাড়ি এসে পড়েছে। নামকরা কার্ডিওলজিস্ট ডক্টর অমলেশ মজুমদারকে গাড়ির পিছনের প্রিজন ভ্যানে তুলে ওরা রওনা হয় থানার উদ্দেশ্যে। পৃথ্বীরাজ জানে এবার লড়াইটা যা কিছু হবে সবটাই আইনের পাতায়।
আগামীকাল সকালে আদালতে। মহামান্য আদালত এবারে বিচার করে দেবেন ডক্টর অমলেশ মজুমদার আর ঐশীর অপরাধের শাস্তির বিধান কি হবে। পৃথ্বীরাজদের আর কিচ্ছু করার নেই। দ্বিতীয় হুগলি সেতুতে শেষ রাতের অন্ধকারে বয়ে চলা হাতে গোনা কয়েকটা গাড়িকে পাশ কাটিয়ে ওরা এগিয়ে চলে ওদের গন্তব্যের দিকে। এই কেসটার তদন্তের কাজ আপাতত এখানেই শেষ।